বাঘের সঙ্গে যুদ্ধ করিয়া আমরা বাঁচিয়া আছি, আমরা হেলায় নাগেরে খেলায় নাগেরই মাথায় নাচি। আমরা বাঙালি কবিতায় সত্যেন দত্ত লিখছেন। তবে আজ এই ভোটমুখী পশ্চিমবঙ্গে বাঙালির যুদ্ধটা বাঘের সঙ্গে বা সাপের সঙ্গে না হলেও সেটাও কিন্তু দ্বিমুখী। একদিকে রাজ্যে রাজ্যে পশ্চিমবঙ্গের বাংলাভাষীদের পুলিশি নির্যাতনের শিকার হওয়ার ভয়ঙ্কর প্রবণতা, আর অন্যদিকে এ রাজ্যের জনবিন্যাস, আইন শৃঙ্খলা আর অর্থনীতিকে কুড়ে কুড়ে খাওয়া অনুপ্রবেশের বিপদ। এই জোড়া চ্যালেঞ্জ, এই শাঁখের করাতের সঙ্গেই আজ বাঙালির যুদ্ধ। হ্যাঁ, এ নিয়ে রাজনীতির ঘোলা জল একেবারে ঘুলিয়ে উঠেছে। সবাই চাইছে নিজের পছন্দের মাছটা ধরতে। মানে রাজ্যের শাসক যখন এসআইআর নিয়ে আকাশ বাতাস কাঁপিয়ে তুলছে, অনুপ্রবেশ নিয়ে তাদের মুখে কুলুপ। আবার বিরোধী দল ভুয়ো ভোটার নিয়ে প্রবল হইচই করছে, কিন্তু ভিন রাজ্যে বাঙালির হেনস্থা নিয়ে তারা একেবারে স্পিকটি নট। আবার এইসব ঝুড়ি ঝুড়ি অভিযোগের কতটা সত্যি, কত শতাংশ সত্যি আর কতটা জল মেশানো, এই প্রশ্নও কিন্তু বারবার উঠছে। এই শাঁখের করাত নিয়েই আমাদের আজকের বিষয়। ভোটার হচ্ছে বাংলাদেশি, হেনস্থা হয় রাজ্যবাসী, বাঙালি শাঁখের করাতে কি আছে ভোটের বরাতে। আজ আমার প্রথম বক্তা বিশিষ্ট চিকিৎসক ডক্টর কুণাল সরকার। নমস্কার। এবিপি আনন্দর যুক্তিতর্কের সমস্ত দর্শক শ্রোতাদের একটা কথা বলে শুরু করি যে বাঙালি যখন সংকটে, বাঙালি যখন নানান রকম বিপদের মধ্যে, সেই সময়টা হয়তো আত্মবিশ্লেষণের সময়, সেই সময়টা শুভ সময় বলে হয়তো এক্ষুনি আমরা চাইলেও বলতে পারছি না। ঠিক এই জুলাই মাসটাতে ফিরে যাই আজ থেকে ৭৮ বছর আগে, যেখানে এক পেটরোগা সাহেব জাস্ট কয়দিন হয়েছে ভারতবর্ষে এসে নামলেন এবং সেই পেটরোগা সাহেবের সামনে বড় বড় কতগুলো ম্যাপ ধরিয়ে দেওয়া হলো। সেই সাহেবের নাম হলো সিরিল র্যাডক্লিফ, এবং সিরিল র্যাডক্লিফকে বলা হলো যে র্যাডক্লিফ বাবু, আপনার হাতে মোটামুটি 4.5 সপ্তাহ সময় আছে, যে সময়ের মধ্যে আপনি এই লাইন দাগ কেটে কেটে আমাদের এই দেশটা, যে তার নিজেদের মধ্যে ঝগড়াঝাটির মীমাংসায় আসতে পারেনি, আপনি এই দেশ ভাগের লাইনটাকে ঠিক করুন। এবং যে র্যাডক্লিফের বিন্দুমাত্র কলকাতার থেকে কলম্বো কোথায় তিনি জানতেন না, সেই র্যাডক্লিফ তার সময়টার মধ্যে তিনি কখনো ডায়রিয়া এবং কখনো ডিপ্রেশনের মধ্যে সামনে ওই ম্যাপগুলো সাজিয়ে রেখে কতগুলো জিনিস র্যাডক্লিফ দেখতেন। প্রথমত দেখতেন যে এক একটা জায়গায় তার জনবিন্যাস কীরকম। তিনি এক একটা ডিস্ট্রিক্ট ধরে ধরে দেখতেন যে কোথায় আমাদের 60% হিন্দুজ আর 40% মুসলিম, কোথায় 30% মুসলিম আর 70% হিন্দু। আর তার কানে কানে তাদের যে অ্যাডভাইজাররা ছিল তারা র্যাডক্লিফকে বলতেন, সাবধান, এই লাইনটা এইখান দিয়ে টানবেন, কারণ এখানে সাংঘাতিক দাঙ্গা হয়ে গেছে, এখানে বহু মানুষ মারা গেছে, এখানে এক মানুষ আর এক মানুষের ওপর হিংস্রভাবে ঝাঁপিয়ে পড়েছে। সেই স্বাধীনতার সময়ের আজকে 7.5 দশক কাটতে না কাটতে আমরাই নানান রকম পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের বিভিন্ন রাজ্যের বিভিন্ন ডিস্ট্রিক্টসের আজকে আমরা সেই জনবিন্যাস, সেই চেহারা, সেই পপুলেশন ডেমোগ্রাফিকে আজকে আমরা নিজেরা সাহায্য করছি যে কিভাবে আমাদের হিউম্যান ডেমোগ্রাফি, আমাদের পপুলেশন ইঞ্জিনিয়ারিং, কিভাবে সমস্ত হিসেবটা চোখের সামনে দিয়ে উল্টোপাল্টা হয়ে গেল। পশ্চিমবঙ্গের বোধহয় গোটা 23টা ডিস্ট্রিক্টের মধ্যে আজকে 3 থেকে 4টে ডিস্ট্রিক্টের মধ্যে পপুলেশন ডিস্ট্রিবিউশনের একটা আমূল পরিবর্তন হয়েছে। There has been a Muslim majority population 3-4টে ডিস্ট্রিক্টের ওপর। আর যারা আপনারা টেলিভিশন দেখতে দেখতে ভাবছেন যে এই ব্যাপারটা শুধু পশ্চিমবঙ্গেই হয়ে থাকে, এই ব্যাপারটার মধ্যে আমাদের 2011 সালের পর থেকে তৃণমূল জড়িত, আপনারা ঘুণাক্ষরেও সেইটা মনে করবেন না। কারণ পশ্চিমবঙ্গ যদি এই ব্যাপারে আন্ডার গ্র্যাজুয়েট হয়ে থাকে, তাহলে এই ব্যাপারে পিএইচডি লাভ করে গেছেন আসাম গভর্নমেন্ট।
আসাম গভর্নমেন্ট তার 30টা ডিস্ট্রিক্টের মধ্যে 10খানা ডিস্ট্রিক্টের একেবারে পপুলেশন ডেমোগ্রাফিকে আমাদের থেকে অনেক আগে 60-70 দশকের মধ্যে উল্টো পাল্টে ছিন্ন ভিন্ন করে নিয়েছেন এবং তাদের অন্তত 9 থেকে 10টা বর্ডার ডিস্ট্রিক্ট আছে যেখানে তাদের মুসলিম পপুলেশন পোস্ট ইন্ডিপেন্ডেন্স প্রায় 3.5 গুণ বেড়েছে। কার আন্ডারে বেড়েছে? কংগ্রেস গভর্নমেন্টের আন্ডারে বেড়েছে, যে ব্যাপারের মধ্যে এমন কি ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতিদেরও নাম সেইখানে জড়িয়ে পড়েছে। আমরা নিজেদের হাতে যে স্বাধীনতা, যে দেশ ভাগ পেতে আজকে 2.5 লক্ষ মানুষের জীবন যেতে হলো, যেখানে কোটি কোটি পরিবারকে উদ্বাস্তু হয়ে একদিক থেকে আরেক দিকে হলো, আমরা এখনও সেই র্যাডক্লিফিয়ান ম্যাথামেটিক্সকে, তার পপুলেশন ইঞ্জিনিয়ারিংকে আমরা নিজের হাতে আজকে পরিবর্তন করছি। কার নাকের সামনে দিয়ে হচ্ছে? বর্ডার সিকিউরিটি ফোর্সের নাকের সামনে দিয়ে হচ্ছে। আমরা যতই এক দল আরেক দলকে আজকে তারা দোষারোপ করি না কেন, এক হিসেব করে দেখবেন যে বর্ডার সিকিউরিটি ফোর্সের পিছনে বছরে 25,000 কোটি টাকা খরচা হয়, আপনি যদি কিলোমিটার হিসেবে দেখেন তাহলে মোটামুটি হিসেবটা দাঁড়ায় যে 1 কিলোমিটার ল্যান্ড বর্ডার সিকিউরিটি ফোর্সকে পেট্রোল করতে প্রায় 6 থেকে 7 কোটি টাকা খরচা হয়। সেই বর্ডার সিকিউরিটি ফোর্সের নাকের ডগা দিয়ে আজকে অনুপ্রবেশ হচ্ছে। যেমনি অনুপ্রবেশটা হয়ে যাচ্ছে, সেখানে বিভিন্ন রাজনৈতিক দণ্ডমুণ্ডের কর্তারা যারা আছেন, তারা এই ভ্যালিডেশন অফ ইললিগাল এন্ট্রিকে, তারা একসময় সেটা ক্ষুদ্র শিল্প ছিল, এখন সেটা প্রায় একটা মাঝারি শিল্পে পরিণত হয়েছে। আমরা যত্রতত্র তাদের হাতে সমস্ত রকমের পরিচয়পত্র, আধার কার্ড, ভোটার আইডি, রেশন কার্ড আমরা একেবারে হাসি মুখে তাদের হাতে তুলে দিচ্ছি। আপনি চিন্তা করুন, একটা বর্ডার ডিস্ট্রিক্টের মধ্যে মানুষের আয় ব্যয়, জীবন জীবিকা, ল্যান্ড হোল্ডিং, তাদের রুজি রোজগারের ব্যাপারটা আজকে কোথায় এসে দাঁড়াচ্ছে। আর যদি আপনার ভাবার সময় থাকে, ভেবে থাকবেন যে অদূর ভবিষ্যতে আজকে আমাদের ইউনুস সাহেব যদি আর 6টা মাস কাটাতে পারেন, তাহলে রিইউনিফিকেশন অফ জার্মানির মতো রিইউনিফিকেশন অফ পাকিস্তান ইজ আ পসিবিলিটি। এবং সেইখানে আমরা যে একজন এই অনুপ্রবেশকারীদের যদি আজকে আমরা উৎসাহ দিই, তাহলে আমাদের দেশের ইন্টারনাল সিকিউরিটি আজকে কোথায় গিয়ে দাঁড়ায়, দ্যাট ইজ আ কোয়েশ্চেন। আর এই যে বিশেষ করে ভারতবর্ষের পূর্বের প্রান্তরে এই যে একটা চলছে দ্য থিয়েটার অফ দি অ্যাবসার্ড, যেখানে আমরা নিজের হাতে নিজের ভৌগোলিক, নিজেদের আর্থ সামাজিক অবস্থানকে আমরা বিকৃত করছি, সেইখান থেকে আবার ফিরে যেতে হবে সেই আসামের ইতিহাসে, যে আমরা একটা নান্দনিক জিনিস সৃষ্টি করেছিলাম। তাকে বলা হতো যে সময় আপনি মনে করতেন বাংলা ভাষাটা হলো শিল্পের ভাষা, সংস্কৃতির ভাষা, সাহিত্যের ভাষা, এখন বাংলা ভাষাটা হয়ে গেছে আ মার্কার ফর ইনফিল্ট্রেশন, এটা হয়ে গেছে এখন অনুপ্রবেশের ভাষা। এবং থ্রু আউট 70s and 80s আমরা বাঙালিকে তাড়াও, বাঙালি খেদাও, বাঙালিকে আমাদের রাজ্য থেকে হাঁটাও, এই ব্যাপারটাকে আমরা একটা জাতীয় প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দিয়েছি। এবং যে মুভমেন্টটা আজকে লাইক আ সোশ্যাল পারভার্সন উত্তর পূর্ব ভারতবর্ষ থেকে শুরু হয়েছিল, বেঙ্গল প্রেসিডেন্সি খণ্ড বিখণ্ডিত হয়ে যে টুকরোগুলো তৈরি হয়েছিল, তারা যেন সেই বেঙ্গল প্রেসিডেন্সির ওপরে তাদের রাগ উগরে দিয়েছিলেন। কয়েক বছর সেটা ধামাচাপা ছিল, এবং এই ধামাচাপা দেওয়ার পরে আজকে বাঙালির পরিচয় কোথায় দাঁড়িয়েছে। বাঙালি হয়তো নিশ্চিতভাবে গরিব, বাঙালি হয়তো মুসলিম, এবং যদি মুখ দিয়ে আপনার বাংলা ভাষা বেরোয় তাহলে আপনি নিশ্চিতভাবে অনুপ্রবেশকারী। এবং এই ব্যাপারটা নিয়ে আপনি আইআইটিতে র্যাগিং বন্ধ করার চেষ্টা করছেন,
আপনি ইউনিভার্সিটিতে বুলিং বন্ধ করার চেষ্টা করছেন, এবং বাঙালি বুলিং আজকে ভারতবর্ষের ক্ষেত্রে একটা ন্যাশনাল পাস টাইমে পরিণত হয়েছে। যে জায়গাটাতে এই কয়েকদিন আগে আমি শুনলাম যে আমরা যখন নিজেদের পরিচয়পত্র দিই, আমরা কি দিই, আমরা কখনো ভোটার আইডি বার করি, কখনো আধার কার্ড বার করি, আর যখন এখানে নিম্নবিত্ত বাঙালি শ্রমিক যখন এক রাজ্য থেকে আরেক রাজ্যে কাজ করতে যাচ্ছে, কেউ তার আধার কার্ডে বিশ্বাস করে না, কেউ তার ভোটার আইডিতে বিশ্বাস করে না, তাকে সেই মধ্যযুগীয় কৃতদাস বৃত্তির মতো বাঙালিকে পকেট থেকে পিসিসি বার করতে হয়, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। কারণ বাঙালিকে আজকে ভারতবর্ষের সামনে দাঁড়িয়ে বলতে হবে, আমি চোর নই, আমি ডাকাত নই, আমি ক্রিমিনাল নই, আমি হয়তো বেআইনি অনুপ্রবেশকারী হলেও হতে পারি, আমি এখানে কাজের সন্ধানে এসেছি, আমি এখানে জীবন জীবিকার সন্ধানে এসেছি। দিস ইজ দ্য লেভেল টু উইচ আজকে আমরা বাঙালির সত্তা এবং বাঙালির আইডেন্টিটিকে আমরা এইখানে নিয়ে এসে দেখেছি। যে প্রতিবাদ আজকে হচ্ছে, যে প্রতিবাদ হয়তো আজকে একটা চরম রাজনৈতিক চেহারা নিয়েছে, সেই প্রতিবাদ হওয়া উচিত। এবং আমরা যারা সাধারণ মানুষ, আমাদের সঙ্গে রাজনীতির বিন্দুমাত্র কোনো সম্পর্ক নেই, আজকে দল মত মানুষ নির্বিশেষে এই যে প্রাতিষ্ঠানিক হেনস্থা যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের আজকে যেটাকে ফেস করতে হচ্ছে, আমাদের সেখানে নিজেদের মাথা উঁচু করে দাঁড়াতেই হবে। আর যারা আজকে আমরা কথা বলছি, অমুক ডিস্ট্রিক্টে এত % পপুলেশন চেঞ্জ হয়েছে, এত % পরিযায়ী শ্রমিক হচ্ছে, প্রশ্নটা হলো এই অত্যাধুনিক ভারতবর্ষে আপনি সেই ডেটা, আপনি সেই ইনফরমেশন পাচ্ছেন কোত্থেকে? প্রশ্নটা হলো আমরা ইলেকশনের আগে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করছি, কিন্তু 4.5 বছর হয়ে গেছে, এখনো আমরা পপুলেশন সেন্সাসে হাত দিতে পারছি না। কেন করতে পারছি না? কোথায় আমাদের ভয়? যে বর্ডার ডিস্ট্রিক্টসের কথা বলছেন, আজকে আমার দেশের মানুষ ডিমান্ডস অ্যান আনসার যে আপনি কেন পপুলেশন সেন্সাস করে দেশের 100 কোটি মানুষের সামনে সেই পরিসংখ্যানকে ভ্যালিডেটেডভাবে রাখতে পারছেন না। মুহূর্তে মুহূর্তে যখন শুভেন্দু অধিকারী গর্জে উঠছেন, বলছেন অনুপ্রবেশ হচ্ছে, অনুপ্রবেশ হচ্ছে, অনুপ্রবেশ হচ্ছে, প্রতিবার শুভেন্দু অধিকারী এই কথাটা বলেছেন, তার 2 দিনের মধ্যে বর্ডার সিকিউরিটি ফোর্সের ডিরেক্টর জেনারেল বসে প্রেস কনফারেন্স করে বলেছেন কোনো অনুপ্রবেশ হচ্ছে না। তারা বাংলাদেশ রাইফেলের সঙ্গে জয়েন্ট প্রেস কনফারেন্স করে বলেছেন যে গত 1 বছরের মধ্যে আমরা অনুপ্রবেশ দেখিনি বললেই হয়। তাহলে প্রশ্নটা হলো বাস্তবটা কোথায়? আপনারা লোকসভার ফ্লোরে যখন পয়েন্ট অফ অর্ডার রেজ করছেন যে ভারতবর্ষের কোন রাজ্য থেকে কত পরিযায়ী শ্রমিক যায়, প্রশ্ন হলো আজকে ভারতবর্ষের বুকে তার ডেটা, তার পরিসংখ্যান আমাদের হাতে নেই কেন? আমাদের পরে আপনারা যারা আসবেন, আপনারা সবাই অত্যন্ত ইনফ্লুয়েন্সিয়াল মানুষ, কেউ একেবারে কেন্দ্রীয় ক্ষমতার সান্নিধ্যে, কেউ আপনারা একেবারে রাষ্ট্রীয় ক্ষমতার সঙ্গে সম্পৃক্ত। একজন সাধারণ মানুষ হিসেবে বলে দিলাম, আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ করলাম যে বাঙালিকে নিজের জীবন জীবিকাটাকে নির্বাহ করার একটা সুযোগ দিন, বাঙালিকে নিজের খিদে নিজে মেটাবার একটা সুযোগ দিন, এবং সেই খিদে মেটাবার কাজটা, সেই চাকরি খোঁজার কাজটা সে যেভাবে নিজের পাড়া প্রতিবেশীকে জানতো, সে যেভাবে নিজের জেলাকে জানতো, নিজের ডিস্ট্রিক্টকে জানতো, বাঙালিকে আর একবার 7 দশক পরে সেই ঐতিহাসিক বিকৃতির মধ্যে আর একবার আনবেন না। নমস্কার। ধন্যবাদ কুণালদা।
কুণালদা একেবারে যথার্থভাবে বলেছেন যে বিএসএফ এর নাকের ডগায় অনুপ্রবেশ হচ্ছে। কুণালদা যথার্থভাবে বললেন যে এই পশ্চিমবঙ্গে জাল পরিচয়পত্রের কুটির শিল্প গড়ে উঠেছে। আমি বলছি এই দুটো বিষয় আমি আলাদা বিশ্লেষণের জন্য সরিয়ে রাখছি, কিন্তু এই জোড়া বিপদটা আমরা বুঝছি, আমরা সবাই বুঝছি, কিন্তু আমাদের কেন্দ্র সরকার আর রাজ্য সরকার কি বুঝছে না, নাকি প্রতিবাদেরও ওরা আমরা আছে? কুণালদা যখন বলছিলেন আমার মনে পড়ছিল এক কবি এক সময় খুব দুঃখ করে বলেছিলেন, রাজনীতি এই দেশটাকে খেলো। একদিকে সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে সত্য আর মিথ্যাকে নিয়ম করে গুলিয়ে দেয়া, আর অন্যদিকে সুষ্ঠু সমন্বয় দূরে থাক রাজনৈতিক বিরোধীর মুখদর্শন না করার আত্মঘাতী প্রবণতা। আর সেটা অন্য রাজ্যে বাঙালি নিগ্রহের বিষয় হোক কিংবা এই অবৈধ অনুপ্রবেশ আটকানোর বিষয়। কার হাতে বিএসএফ, কার হাতে পুলিশ, কে অনুপ্রবেশকারী ঢুকিয়েছে, কে কাঁটা তারের বেড়া দেওয়ার জন্য জমি দেয়নি, কারা জাল নথির কুটির শিল্প বানিয়েছে, এই সমস্ত কিছু নিয়ে শুধু ভোটের সময় হইচই হবে, অথচ কোনো পক্ষই বছরের পর বছর একবারের জন্য মুখোমুখি আলোচনায় বসে সমস্যা সমাধানের চেষ্টা করবে না। কি বিচিত্র এ রাজনীতি! আমার আজও মনে আছে 2003 সালের 3রা মার্চ তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী লালকৃষ্ণ আডবাণী তার পৃথ্বীরাজ রোডের বাসভবনে ব্রেকফাস্ট টেবিলে আমন্ত্রণ জানিয়েছিলেন পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে। ভাবুন, আদর্শগতভাবে দুই মেরুর দুই বাসিন্দা, কার্যত রাজনীতির বিচারে দুই চিরশত্রু, একজন কমিউনিস্ট আর একজন আরএসএস এর প্রচারক, তাদের দলীয় রাজনীতি ভুলে কি নিয়ে আলোচনা করেছিলেন সেদিন? বাংলাদেশ থেকে অনুপ্রবেশ, সীমান্তের খারিজি মাদ্রাসা, পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের দীর্ঘ অসুরক্ষিত সীমান্ত, এই যাবতীয় বিষয় নিয়ে দেশের উপপ্রধানমন্ত্রী ও রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ও মুখ্যমন্ত্রী নির্দ্বিধায় মুখোমুখি বসে কয়েক ঘন্টা আলোচনা করেছিলেন। আর আজ 23 বছর পর যখন দুপক্ষই বাঙালির ভাগ্যাকাশে দুর্যোগের ভয় দেখিয়ে রাজনীতির মঞ্চে আগুন ছুঁড়ছে, তখন কেন তারা 10 কোটি বাঙালির স্বার্থে যুক্তরাষ্ট্রীয় কাঠামো মেনে মুখোমুখি আলোচনায় বসছে না? শুধু ভোটের স্বার্থে রাস্তায় নাবা, শুধু রাস্তার রাজনীতি। আমার পরের বক্তা রাজ্যের শাসক দলের প্রতিনিধি দেবাংশু ভট্টাচার্য। নমস্কার, শুভ সন্ধ্যা। ভোটার হচ্ছে বাংলাদেশি, হেনস্থা হয় রাজ্যবাসী, বাঙালি শাখের করাতে কি আছে ভোটের বরাতে, আজকে সবার প্রস্তাব। প্রথম যে লাইনটা, ভোটার হচ্ছে বাংলাদেশি, আমি প্রত্যেকের উদ্দেশ্যে জিজ্ঞেস করতে চাই, বাংলাদেশি যে ভোটার হচ্ছে তার সোর্সটা কি, তার কারণটা কি? এমনি এমনি তো বাংলাদেশি ভোটার হতে পারবে না, তাকে বর্ডার পেরিয়ে আসতে হবে। তো এই বেসিক প্রশ্নটার উত্তর বিজেপির কেউ দেন না, যে বর্ডার পেরিয়ে ঢুকছে কি করে। আর বর্ডার পেরিয়ে ঢুকছে আপনারা অভিযোগ করছেন, এদিকে আপনাদের বিএসএফ, যেটা কুণালদাও একটু আগে বললেন, বিএসএফ প্রেস কনফারেন্স করে বলছেন না কেউ ঢুকছে না। তাহলে কে সত্যি কথা বলছে? বিজেপি নেতা অমিত শাহ সত্যি কথা বলছে, না স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দফতরের অধীনে থাকা বিএসএফ সত্যি কথা বলছে? আমরা জানি না। আচ্ছা আমায় বলুন, পশ্চিমবঙ্গের বর্ডার পেরিয়ে বাংলাদেশিরা ঢুকছে, এতদিন ধরে ঢুকেছে, বুঝলাম অভিযোগ। আচ্ছা কাশ্মীরে বর্ডার পেরিয়ে যারা ঢুকলো, ঢুকে 20 কিলোমিটার ঢুকে কাশ্মীরে মেরে দিয়ে চলে গেল, তাদেরকে আটকাতে পারলেন না কেন? পশ্চিমবঙ্গে ফেল করেছিলেন, কাশ্মীরেও ফেল করছেন, পশ্চিমবঙ্গে দায় চাপাচ্ছেন তৃণমূলের ওপর, কাশ্মীরে কার ওপর চাপাবেন? অ্যাডমিনিস্ট্রেশন কার ওখানকার? আপনাদের হাতে। পারেননি, কোনো বর্ডারই আপনারা সামলাতে পারছেন না। তারপরে একটা অভিযোগ কি আসে, বাংলাদেশি ভোটারের সাথে সাথে রোহিঙ্গা। আর আমাদের রাজ্যের রোহিঙ্গা স্পেশালিস্ট একজন পলিটিশিয়ান আছে, শুভেন্দু অধিকারী। যেমন কুণালদা ডাক্তার, তিনি একটা বিশেষ ক্ষেত্রে স্পেশালিস্ট, অনেকেই হন। শুভেন্দু অধিকারী হচ্ছে রোহিঙ্গা স্পেশালিস্ট। আগের দিন, দুদিন আগে বলে দিলেন বিহারে 50 লাখ লোকের নাম বাদ গেছে, পশ্চিমবঙ্গে হলে 1.5 কোটি রোহিঙ্গার নাম বাদ যাবে। গোটা পৃথিবীতে রোহিঙ্গা আছে 15 থেকে 20 লাখ, অ্যাভারেজ করলে 17.5 লক্ষ হয়। গোটা পৃথিবীতে যে জিনিসটা আছে 17.5 লাখ, শুভেন্দু অধিকারী বলছেন বাংলাতেই আছে 1.5 কোটি। তার একটাই কারণ হতে পারে যে অগ্নিমিত্রা দেবীরা তাদের পার্টি অফিসে রোহিঙ্গার প্রোডাকশন ইউনিট দিয়েছেন, কারখানা বসিয়েছেন, রোহিঙ্গার সাপ্লাই দিচ্ছেন। এছাড়া তো পসিবল নয়। কেমন দেখতে রোহিঙ্গা? কেউ দেখেছেন কোনো দিন চোখের সামনে? শুভেন্দুর মতো দেখতে না অমিত শাহের মতো দেখতে আমরা কেউ জানি? বলতে পারবো না। সেই রোহিঙ্গা নাকি 1.5 কোটি বাংলায়, সেই রোহিঙ্গা ঢুকছে কি করে? কার দায়িত্ব দেখার? আর অদ্ভুত বিষয় কি, বাংলার নির্বাচনের ইস্যু রোহিঙ্গা, ঝাড়খণ্ডের নির্বাচনের ইস্যু উল্টো দিকে হেমন্ত সোরেন রোহিঙ্গা, দিল্লির নির্বাচনের ইস্যু উল্টো দিকে অরবিন্দ কেজরিওয়াল রোহিঙ্গা, এমনকি বিহারের এখনের নির্বাচনের ইস্যু বিজেপি বলছে তেজস্বী জিতে গেলে রোহিঙ্গা ঢোকাবে। একই রোহিঙ্গা
তারা বাংলাতেও ইস্যু, বিহারেও ইস্যু, ঝাড়খণ্ডেও ইস্যু, দিল্লিতেও ইস্যু। বাংলায় নাকি মমতা ব্যানার্জি তাদেরকে বসাচ্ছেন আপনাদের অভিযোগ অনুযায়ী। আচ্ছা, বাংলা থেকে তারা বিহার যাচ্ছে কি করে? বিহার থেকে তারা ইউপি হয়ে উত্তরপ্রদেশ যাচ্ছে কি করে? উত্তর দেবেন? উত্তর দিতে পারবেন না। এখন মুশকিলের জায়গাটা হচ্ছে যে এই ফেক কার্ড নিয়ে আলোচনা হচ্ছিল, স্বাভাবিকভাবে ফেক আইডি কার্ড, এটা তো বাস্তবতা। ভারতবর্ষের মাটিতে পয়সা দিলে যে কোনো ডকুমেন্ট পাওয়া যায় না, বা এই দুর্নীতি করার লোকজন নিয়ে কথা তো আমরা কেউ বলতে পারবো না। কিন্তু পশ্চিমবঙ্গের চেয়ে বেশি এই ফেক আইডেন্টিটি কার্ডের ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে আসামে। সার্চ করে দেখুন কতগুলো ধরা পড়েছে, অ্যারেস্ট হয়েছে। পশ্চিমবঙ্গেও অ্যারেস্ট হচ্ছে, আসামেও কিন্তু অ্যারেস্ট হয়েছে। তো আসামে ধরা পড়ছে কাদের? আসামে যারা করছে কিভাবে করছে, কাদের ছত্রছায়া করছে, তারা কি উদ্দেশ্যে করছে? পশ্চিমবঙ্গের উদ্দেশ্য যদি সরকারের হয়ে থাকে, আসামে বিজেপির সরকারের একই উদ্দেশ্য কি? এই উত্তর দেওয়ার দরকার আছে। আমার এবার দ্বিতীয় লাইনটা আসি, হেনস্থা হয় রাজ্যবাসী। এখানে তিলোত্তমাদিও আছেন। আমি আগের দিন সুমনদার ঘণ্টাখানেক সঙ্গে সুমন শোতে দেখছিলাম, আমার খুব খারাপ লাগলো। তিলোত্তমাদি আমার অন্যতম একজন প্রিয় সাহিত্যিক। তিলোত্তমাদি বলছিলেন বাংলা ভাষার জন্য নাকি কোথাও কাউকে কোনো হেনস্থা করা হয়নি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ক্লিপটা। আমি আপনাদের সুরাটে দেখাই, বিজেপির এই সরকার সেখানে গুজরাটে, সেই সুরাটে পুলিশ বাঙালি দোকানে ঢুকে ঢুকে কি জিজ্ঞেস করছে। बंगाली बोर्ड लगा है, बंगाल से हो? ये तो बंगाली में क्यों लिखा है? जन्म कहाँ का है? उसका कुछ है इसमें एविडेंस? मोबाइल में है कुछ? পুলিশ দোকানে শুধু বাংলা সাইনবোর্ড দেখে ঢুকে জিজ্ঞেস করছে বাঙ্গাল সে হো, বাঙালি মে কিউ সাইনবোর্ড লিখা হয়। মানে এদেশের কোনো প্রান্তে বাংলায় সাইনবোর্ড লেখা যাবে না। আচ্ছা, এটা বাংলা ভাষার জন্য নির্যাতন নয়? আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন, এই যে অনেকে একটা কথা বলছেন যে সবার তো হচ্ছে না, কই আমার চেনা পরিচিত লোক আছে, তারা তো আছে বাইরে গিয়ে, তাদের তো কিছু হচ্ছে না। ভেবে দেখবেন যে মানুষগুলো এই কথা বলছেন আমার চেনা পরিচিত লোক আছে তাদের তো হচ্ছে না, তারা প্রত্যেকে একটা প্রিভিলেজড ক্লাস থেকে বিলং করেন, প্রত্যেকে শুট বুট পড়া ক্লাস থেকে বিলং করেন। কিন্তু এই সমস্যার মূলে কোন বাঙালিরা পড়ছেন? খেটে খাওয়া নিম্ন মধ্যবিত্ত কিংবা গরিব বাঙালিরা, যারা সোকল ততটা প্রিভিলেজ নন, ততটা প্রভাবশালী নন, সেই মানুষগুলো প্রবলেমে পড়ছে। কিন্তু আমরা যারা সোকল প্রিভিলেজ শ্রেণীর লোক, তারা যদি তার জন্য চোখে গামছা বেঁধে বলি আমার হচ্ছে না, আমার চেনা কারোর হচ্ছে না, মানে কারোর হচ্ছে না। আচ্ছা, আমার একটা কথা বলুন তো, আরজি করে যে ভয়ঙ্কর ধর্ষণকাণ্ড ঘটেছিল, একজনের সাথে হয়েছিল তো, একাধিক জনের সাথে হয়নি, কিন্তু সবাই প্রতিবাদের রাস্তায় নেমেছিল। কেন? কারণ একটা হলেও অন্যায়। ওটা যদি একটা হলেও অন্যায় হয়, যদি একজন বাঙালি পশ্চিমবঙ্গের বাইরে মার খায়, আক্রান্ত হয় বাংলা ভাষা বলার জন্য, সেটার জন্য আমি কেন খুঁজবো? ওই তো একজন হয়েছে, 99টা তো হয়নি, কেন খুঁজবো? 3 নম্বর বক্তব্য, এই কারণটা নাকি বাংলা ভাষা নয়। আচ্ছা, মতুয়া যারা অ্যারেস্টেড হলেন মহারাষ্ট্র থেকে শুরু করে সব জায়গায়, তারা কোন ভাষায় কথা বলেন? তারা কিন্তু মুসলিম নন, হিন্দু এবং বিজেপিকে ভোট দেওয়া বাংলা। যে রাজবংশী ভাই প্রথম পশ্চিমবাংলার এনআরসি নোটিশ পেল, কোন ভাষায় কথা বলে? বাংলা। হরিয়ানাতে যারা মার খাচ্ছে কারা? বাংলা। এখনো 5 জন এনআরসি নোটিশ পেয়েছেন বাংলায়, অঞ্জলি শীল, নিশিকান্ত দাস, আরতি ঘোষ, উত্তম ব্রজবাসী, 4 জন। এই 4 জনকে বাঙালি। আচ্ছা, আমাকে বলুন, বাংলাদেশি সন্দেহে একজন অন্য ভাষার লোক গ্রেফতার হয়েছে? হিন্দি, ভোজপুরি ইত্যাদি ইত্যাদি? না, বাঙালি গ্রেফতার হয়েছে। তার মানে বাংলাদেশি আর বাঙালি, পশ্চিমবঙ্গের বাঙালি ভারতের বাঙালিকে মিশিয়ে লাট করে দেওয়া হচ্ছে। গল্পটা কি? গল্পটা একটা গ্রামে 4 জন চোর ঢুকেছে, সরকারের কাজ চোর ধরার, সরকার চোর ধরতে পারছে না, সিদ্ধান্ত নিল কি গ্রামেই আগুন লাগিয়ে দাও, চোরগুলোও মরবে। কিন্তু ওখানে 96 জন সাধারণ মানুষ ছিল। এই পলিসিটা এখন চলছে। কোন বাংলাদেশ থেকে 4টে লোক ঢুকেছে আর তার জন্য 9 কোটি, 9.5 কোটি, 10 কোটি বাঙালিকে লাইনে দাঁড় করাবেন, তাদেরকে মারধর করবেন? এটা একটা সিস্টেম। আচ্ছা, তাহলে হিন্দি ভাষায় যারা গোটা দেশে কথা বলে তাদের কই কাউকে তো পাকিস্তানি বলে ধরছে না? হিন্দির সাথে তো উর্দুর মিল আছে, একই সোর্স। ধরেছে? ধরছে না তো। ধরলে আমরা সেখানেও প্রতিবাদ করব। এই যে জেনারেলাইজ করে দেওয়া হচ্ছে গোটা দেশে, এবং সেটাকে উস্কানি দিচ্ছে বিজেপির নেতারা। এই বাংলার বিজেপি নেতারা অনেকটা হিটলারের যুগে, যদি হিটলারের ধরুন প্রধান পুলিশ অফিসার সে একজন ধরুন ইহুদি, সেই পুলিশ অফিসারটার যা রোল হবে, বিজেপির বাংলার নেতাদের রোল তাই। স্বজাতি মরছে, স্বজাতি কাটা যাচ্ছে, গ্যাস চেম্বারে ঢোকাচ্ছে, দেখার পরও মালিককে ডিফেন্ড করার কত দায়? নাহলে গুজরাট থেকে মালিক কান্টি মুলে দেবে, পদ্মি দেবে না, এমপি টিকিট দেবে না। এইটা তো সমস্যা। আপনি আমাকে বলুন, প্রথমে হিন্দুদের কি বলল?
চিন্তা করো না, মুসলমান তাড়াবো, ভোট দাও। সব হিন্দুরা ভোট দিল। তারপর হিন্দুদের মধ্যে ভাগাভাগি করে কি বললো, বাকিরা চিন্তা করো না, শুধু বাঙালিদের তাড়াবো। আর এখন বাঙালি হিন্দুদের কি বলছে, ঘটিরা চিন্তা করো না, শুধু বাঙালদের তাড়াবো। আর এই ঘটিদের কাছে কাছে গিয়ে যখন বিজেপি এই কথা বলছে, তখন উদাহরণ কি উঠে আসছে, বাঁকুড়ার বিষ্ণুপুরের গঙ্গাধর প্রামাণিক 2017 সালে গুয়াহাটি আসামে গেছিলেন একটা কাজের জন্য। 17 সাল, 4 বছর ডিটেনশন ক্যাম্পে ধরে রেখে দিয়েছিল আসামের পুলিশ। 4 বছর। বাংলার বিষ্ণুপুরের ছেলে, ঘটি, এদেশীয়, বাঙাল নয়, মুসলমানও নয়, হিন্দু ঘটি। 4 বছর ডিটেনশন ক্যাম্পে ছিল। 2021-এ এক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ছাড়া পায়। কুড়ে ঘর, ছেলে চলে যাওয়ার পর তার বাবা মারা যায়, ছেলে 4 বছর পর ফিরে এসে দেখে একা বিধবা মা ঘরে বসে আছে। দ্বিতীয় উদাহরণ দিই, জামালপুরের পলাশ অধিকারী, তার স্ত্রী শুক্লা অধিকারী, তাদের 1.5 বছরের বাচ্চা, কর্ণাটকে গেছিল কোন একটা কাজের জন্য। বাংলা ভাষায় কথা বলতে থেকে পুলিশ তুলে নেয়, তখন বিজেপির সরকার কর্ণাটকে। 301 দিন জেলে কাটাতে হয়। বিজেপির সরকার যতদিন ছিল ততদিন সরকার জামিনের বিরোধিতা করে, এটা জানা সত্ত্বেও যে বর্ধমানের জামালপুরে তার বাড়ি। বিজেপির সরকার ওখানে পতন ঘটলো, তারপরে 301 দিনের মাথায় তারা ছাড়া পেল। এই নামগুলো কারা? পলাশ অধিকারী, গঙ্গাধর প্রামাণিক, অঞ্জলি শীল, নিশিকান্ত। এর মধ্যে কতজন রোহিঙ্গা আছে শুভেন্দুবাবু? অগ্নিমিত্রা দেবীর আমার পরে একটু বলবেন তো, এরা কজন রোহিঙ্গা? বিজেপি যে আগাগোড়া বাঙালি বিদ্বেষী, এটা বোঝার জন্য তো এত কিছু করার দরকার পড়ে না। প্রথম কৈলাস বিজয়বর্গী তার বাড়িতে বসেছিলেন, তার বাড়িতে কিছু বাঙালি শ্রমিক রং করতে গেছিল, তারা বাংলায় কথা বলছিল। কৈলাস বিজয়বর্গী হাসতে হাসতে বললেন, हम तो देख के ही पहचान गए वो सब बांग्लादेशी है। क्यों? वो लोग पोहा खा रहे थे। पोहा মানে চিড়ে, চিড়ে খাচ্ছে দেখে কৈলাস বিজয়বর্গী বুঝে গেল ওটা বাংলাদেশি। বাংলার সরস্বতী পুজো চিড়ে ছাড়া দধিকর্মা হয় না। যে বিজেপি বলে বাংলায় সরস্বতী পুজো হয় না, বিজেপি এলে সত্যি সত্যিই সরস্বতী পুজো হবে না, কারণ দধিকর্মা বানানো যাবে না, কৈলাসজি বলে দিয়েছে চিড়ে খেলে বাংলাদেশি। এখানেই শেষ নয়, মাছ ভাজা। পরেশ রাওয়াল, বিজেপির নেতা, যে ও মাই গডের শুটিং করেছিল, ধর্মের এই উগ্রতার বিরুদ্ধে যে সিনেমা করেছে, সে আবার বিজেপিও করছে। যাই হোক, ওটা বাদ দিন। এই যে পরেশ রাওয়াল, সেই পরেশ রাওয়াল গুজরাটে বিজেপির প্রচার করতে গিয়ে বললেন যে তোমাদের সিদ্ধান্ত নিতে হবে, তোমরা এই গ্যাস সিলিন্ডারের দাম বেশি হয়ে গেছে বলছো, তুমি কি চাও তোমার পাশের বাড়িতে কোনো বাঙালি এসে মাছ ভাজবে? ওই বাঙালি আকার ফিশ ফ্রাই করেগা। বুঝুন কতটা ঘৃণা বাঙালির প্রতি। বিজেপি ক্ষমতায় এলো দিল্লিতে, ক্ষমতা আসার পর কি হলো, দিল্লিতে মন্দিরের পাশে ছিল বাঙালিদের মাছের দোকান, সেই মাছের দোকানটা কতগুলো গুন্ডা এসে ভাঙচুর করে দিল। এই দিল্লিতে ঘটেছে। তারপরে কি, এই এনআরসি হলো আসামে, 17 লাখ লোকের নাম বাদ গেল। এই বাংলায় আজকে যেমন বিজেপি স্লোগান দিচ্ছে হিন্দু হিন্দু ভাই ভাই, আসামেও স্লোগান দিয়েছিল 2016-তে। বাংলার হিন্দুরা স্মার্ট, তারা বোঝে, তারা বিজেপির ট্র্যাপে পা দেয়নি, কিন্তু ভুল করে আসামের হিন্দুরা দিয়ে দিয়েছিল। 16-এ আসামে বিজেপি ক্ষমতায় এলো, তারপরে হলো এনআরসি, আর এনআরসিতে ফাইনাল লিস্টে 17 লাখ লোকের নাম বাদ গেল। সেই 17 লাখের মধ্যে 12 লাখ হিন্দু বাঙালি, 5 লাখ মুসলমান বাঙালি। কসাইয়ের মুরগি পোষা, বুঝছেন? বিজেপির হিন্দু হিন্দু ভাই ভাইয়ের গল্প। বিজেপি বাঙালি বিরোধিতার প্রমাণ কি? এই যে সরকার এত পলিসি আনছে, বিজেপি পশ্চিমবাংলায় 2014 থেকে যে কেন্দ্রের সরকার আজ অবধি কটা এমপি টোটাল পেয়েছে? 14 সালে 2টো, 19-এ 18টা, 24-এ 12টা, যোগ করলে হয় হচ্ছে 32টা এমপি টোটাল বিজেপি 10 বছরে 12 বছরে পেয়েছে। এই 32টা এমপির মধ্যে একজনকেও যোগ্য মনে করলো না নরেন্দ্র মোদী পূর্ণমন্ত্রী রাখার মতো? রাখেনি। কেন জানেন? বাঙালির ইন্টেলেক্ট আছে, জানে যদি কোনো পূর্ণমন্ত্রী রাখে, কে বলতে পারে কাল নরেন্দ্র মোদীকে টপকে যাবে। যে জাতি 5-10টা নোবেল দেয় তাদের ক্ষেত্রে কেউ রিস্ক নেয়, তাই নরেন্দ্র মোদী করলেন না। এটা হচ্ছে বাঙালি বিরোধিতার প্রমাণ। আর দ্বিতীয়, চতুর্থ এবং সবচেয়ে ভয়ঙ্কর কথা, পশ্চিমবঙ্গের এমন একটা রাজনৈতিক দলের নাম বলতে পারবেন যাদের সাংসদরা অফিসিয়ালি বাংলা ভাগের পক্ষে সওয়াল করেছে? হ্যাঁ, বিজেপির দার্জিলিংয়ের এমপি সরাসরি গোর্খাল্যান্ড আর উত্তরবঙ্গ ভাগের পক্ষে মিডিয়াতে সওয়াল করেছে। বিজেপির বিষ্ণুপুরের এমপি সৌমিত্র খা সরাসরি জঙ্গলমহলকে ভেঙে আলাদা রাজ্য করার পক্ষে সওয়াল করেছে। বিজেপি একজনকে শোকজ করেছে না। বাংলাকে যারা পিজার টুকরোর মতো কেটে ভাগ করতে চায়, তাদের থেকে বাংলা প্রেম শিখতে হবে। আর বাকি রইল এসআইআর। আমাদের একটা কথা আছে যে দেশের প্রথম নাগরিক হচ্ছেন আমাদের রাষ্ট্রপতি, ফার্স্ট সিটিজেন অফ দ্য কান্ট্রি। এদিকে এই সরকার বলছে এমন কোনো নথি এই মুহূর্তে দেশবাসীর কাছে নেই যেটা প্রমাণ করে সে নাগরিক। তাহলে রাষ্ট্রপতি কী করে ফার্স্ট সিটিজেন? রাষ্ট্রপতি সিটিজেনশিপের কী কাগজ আছে? রাষ্ট্রপতির কাছে যে ভোটার, যে আধার, যে প্যান, আমার কাছেও ছাতা তাই। প্রধানমন্ত্রীর কাছে কি আছে? আমার কাছে যা আছে তাই। কিন্তু যে প্রধানমন্ত্রী নিজেই নাগরিক নয়, সে বাকি নাগরিকদের আঙুল তুলে বলছে বল বেটা তুই নাগরিক কিনা।
মানে ফেল করা স্টুডেন্ট পরীক্ষা নিচ্ছে অন্য স্টুডেন্টদের। বুঝতে পারছেন? এইটা হচ্ছে বর্তমান ভারতবর্ষের মধ্যে। আর এটা কেন হয়েছে আমি আপনাদের একটা কারণ বলছি। এই যে এসআইআর, এটা কি 2024-এর লোকসভার আগে করতে পারতো না বিজেপি? পারতো তো, গোটা দেশে একবারে হয়ে যেত। করলো না কেন? কারণ বিজেপি কনফিডেন্ট ছিল 400 পার হবে। রেজাল্টে 240-এ গাড়ি আটকালো। বিজেপি বুঝলো এবার রাজ্যগুলো একে একে হারবো। কি করব? 24-এ হারার পরই বিজেপি প্রাইভেট কোম্পানি ভাড়া করে সমীক্ষা করিয়েছে। শুনুন, সার্ভে, প্রাইভেট সার্ভে বিজেপির। সার্ভেতে তারা বোঝার চেষ্টা করেছে কোন জাতি, কোন ধর্ম, কোন ক্লাস বিজেপিকে ভোট দিচ্ছে না। সেই তথ্য বিজেপি অ্যাকোয়ার করেছে। আর এসআইআরে ওদের টার্গেট হচ্ছে বেছে বেছে সেই জাতিকেই বাদ দেওয়া। আমি আপনাদের বলছি, এই প্ল্যানিং করে এসআইআর হচ্ছে। আর এই এসআইআর যে এখানে করবে, সেই এসআইআর দেখেই পরে এনআরসির সময় বলবে ওই তো তোমার এসআইআরের নাম নেই, তাহলে তোমার কোনো গল্প নেই। এই এসআইআরে সব কাগজপত্র মানে ভোটার কার্ড চলবে না, আধার কার্ড চলবে না, কিন্তু কী চলবে জানেন? চলবে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। ওটা দেখাতে পারলে আপনি তাহলে নাগরিকত্বের প্রমাণ পাবেন। আর বিহারে এরকমই একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু হয়েছে। কার নামে জানেন? যার নামে ইস্যু হয়েছে তার নাম ডগ বাবু, তার বাবার নাম কুত্তা বাবু, তার মায়ের নাম কুত্তি বাবু। বিহারে কুত্তা, কুকুর, ছবিটা দেখছেন জল জল করছে। বিহারে কুকুর রেসিডেন্সিয়াল সার্টিফিকেট পায়, নাগরিকত্ব পায়, কিন্তু আসামে বাঙালি পায় না। এটা বিজেপির ক্যারেক্টার, এটা বিজেপির চরিত্র। এই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের আন্দোলন তো চালাতে হবে। এই কুত্তা বাবু আজকে আমাদের রাজ্যে এসে কুত্তাদের দিয়ে ভরিয়ে দেবে, মানুষের জায়গা থাকবে না। তো সেই জায়গা থেকে আমি আপনাদের বলি, সন্দেহটা অনেক আগে থেকেই ছিল। যখন মহারাষ্ট্রে 4 মাসে 40 লাখ ভোটার বেড়েছিল, তখন এসআইআরের কথা মনে হয়নি, কারণ তখন অন্য রাজ্য থেকে 40 লাখ লোককে ঢোকাতে হয়েছিল মহারাষ্ট্রের হিসাব পাল্টানোর জন্য। অনেক বক্তব্য আছে, ওপেন ফোরামে বলবো। সুমনদা অলরেডি 3 বার বেল বাজিয়ে দিয়েছেন। আমি শুধু এইটুকু বলি যে বাংলার বিরুদ্ধে যে ভারতীয় জনতা পার্টি, তাদের বিরুদ্ধে যে সর্বশক্তি দিয়ে তৃণমূল কংগ্রেস লড়ছে, তৃণমূল কংগ্রেস লড়বে। প্রথমে বলবে ওরা হিন্দুরা ভাই ভাই, দল বেঁধে ভোট মারো পদ্মের ফুলে, তারপর মিটে গেলে হিন্দু বাঙালিকে ডিটেনশন ক্যাম্পেতে নিয়ে যাবে তুলে। মার খায় মতুয়ারা কিবারাজ বংশী, গলায় তুলসী মালা তবুও জেলে। কয়েক বছর ধরে এরাই তো দল বেঁধে বিজেপিকে দিয়েছিল ভোট ঢেলে ঢেলে। হিন্দুর সখা সাজা বিজেপির রোডম্যাপ, বাচ্চাকে আচারের লোভ দিয়ে কিডন্যাপ। আখেরে বাঙালি তুমি ওরা ভাবে কুৎসিত, একবার ফেসে গেলে এনআরসি নিশ্চিত। চড়কের মেলা থেকে ঝুলনের খেলনা, মহালয়া ভোর হবে তবে থেকে ফেলনা। রবীন্দ্র ঢেকে যাবে ডিজে ফাটা হামলায়, বাঁদরের পাল যদি ঢুকে আসে বাংলায়। দুন্দুভি বাজে শোনো মৃদঙ্গ বাজে ওই, কাটতে এসেছো যদি ইলিশ বা তেল কই। বাঙালি শান্ত তবু পিঠ যদি ঠেকে যায়, ইতিহাস জানে তারা একা হাতে ছিঁড়ে খায়। কিছু আছে গদ্দার আজও তারা মারে তেল, দাড়িওয়ালা হিটলার টাক মাথা গোয়েবেল। স্বজাতি মরতে দেখে আজও যারা মেম্বার, স্বজাতি মরতে দেখে আজও যারা মেম্বার, তোমাদের কপালেও লেখা গ্যাস চেম্বার। দেশের মালিক যারা ভাড়াটে বানাও তাকে, ক্যাম্পে রাখতে চাও বুড়ো বাবা কিবা মাকে। তবুও গো ভয় নাই যত হোক ক্ষমতা, শত্রুর সম্মুখে দেওয়াল যে মমতা। সকাল এসে স্নেহময়ী মাতঙ্গী বিকেলে, সকাল এসে স্নেহময়ী মাতঙ্গী বিকেলে, তাকে বাঁধা যায় না গো ভয় আর শিকলে। আমরা তাকিয়ে শুধু এখনো তো রাগিনী, বাংলায় হাত দিলে ছিঁড়ে খাবে বাঘিনী। জয় বাংলা। ধন্যবাদ দেবাংশু। দেখুন, আমি 3 কেন 4 বার বেল দিয়েছিলাম একটাই কারণে, যে ও যত বলছে তত আমার বলার অংশ ক্রমশ বেড়ে যাচ্ছে। একটা করে শুরু করি। প্রথমে আমি কোথায় একমত, যে সত্যিই তো উত্তম কুমার ব্রজবাসী, আরতি ঘোষ, অঞ্জলি শীল, নিশিকান্ত দাস, তারা এনআরসির নোটিশ পেয়েছে। আমি বলছি যে খুব নাম থেকেই পরিষ্কার আমি কি বলতে চাইছি, সুতরাং এইখানে আমি দেবাংশুর সঙ্গে সম্পূর্ণ একমত। কিন্তু ও একটা চমৎকার জায়গা থেকে শুরু করলো। আমার শুধু মনে পড়ে যাচ্ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে 2004-05-এ সংসদ অচল করে দিতেন, স্তব্ধ করে দিতেন, তখনও তো আমাদের দেশের সীমান্ত রক্ষার দায় এবং যাবতীয় দায়িত্ব বিএসএফের ছিল। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কখনো অনুপ্রবেশের জন্য ইউপিএ বা এনডিএ সরকারকে, একাধিকবার যে সরকারগুলো তিনি শরিক ছিলেন, তাদের দায়ী না করে যাবতীয় অনুপ্রবেশের জন্য বামফ্রন্ট সরকারকে দায়ী করতেন কেন? তারও তো তাহলে তখন বিএসএফকে দায়ী করা উচিত ছিল। প্রশ্ন 1। প্রশ্ন 2, এই বাঙালিকে কে কত ভালোবাসে এটা নিয়ে চমৎকার প্রতিযোগিতা। আমি বলছি যে
পরিবেশটা কি ক্রমশ বিষিয়ে যাচ্ছে? তার কারণ একজন তৃণমূল সাংসদ যদি সংসদ চত্বরে দাঁড়িয়ে গুজ্জু বলেন বা অন্য প্রদেশের মানুষকে ছোট করেন, সেটা কি খুব একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পক্ষে খুব মঙ্গলজনক? আমার তো তা মনে হয় না। তৃণমূল বাঙালিদের এতই ভালোবাসে যে খুঁজে খুঁজে একটা বাংলা বাক্য কোনোদিন বলেছেন এরাম প্রমাণ দিতে পারবেন না। ইউসুফ পাঠান, শত্রুঘ্ন সিনহাদের তারা প্রার্থী করেছেন, জিতিয়েছেন এবং সংসদে পাঠিয়েছেন আমাদের এই রাজ্যের সাংসদ হিসেবে। কেন এ রাজ্যে যোগ্য মানুষ কম পড়িয়া ছিল? আমি জানি না ও একদম সঠিকভাবে কৈলাস বিজয়বর্গী এবং অন্যান্য উদাহরণ দিল, সেই সব উদাহরণ আমিও পরবর্তী সময় আনবো। কিন্তু শত্রুঘ্ন সিনহা যখন বলে যে গোটা দেশে আমিষ নিষিদ্ধ করা উচিত, তখন তৃণমূল কংগ্রেস কেন শত্রুঘ্ন সিনহাকে তার পদ থেকে এবং দল থেকে বহিষ্কার করে না? বাংলা ভাগ যথার্থ বলেছে দেবাংশু, বাংলা ভাগের প্রসঙ্গ তুলল। জন বার্লা আগাগোড়া বিজেপিতে থাকার সময় বাংলা ভাগ নিয়ে যিনি আকাশ বাতাস টেলিভিশন চ্যানেলের ক্যামেরা কাঁপিয়ে দিতেন, সেই জন বার্লা এখন সেই মন্তব্যের জন্য, সেই মতবাদের জন্য বিন্দুমাত্র ক্ষমা না চেয়ে, কোনোদিন তার মতবাদ এই মুহূর্তে পাল্টেছে কিনা কেউ বলতে পারবে না। এখন তো তৃণমূলের মঞ্চ আলো করেন জন বার্লা। সুতরাং বাংলা ভাগ তৃণমূল চায় না বিজেপি চায়, আমি আবার বিভ্রান্ত হয়ে গেলাম। কিন্তু অবশ্যই দেবাংশুর কাছে আমার এই প্রশ্নও থাকবে যে জাল ভোটারের যে অভিযোগ ক্ষমতায় আসার আগে দশকের পর দশক ধরে তৃণমূল কংগ্রেস লাগাতার তুলে এসেছে, ক্ষমতায় আসার পর কোন ম্যাজিকে সেই সব ভুতুড়ে ভোটার রাতারাতি উবে গেল? এমনই উবে গেল যে তৃণমূল কংগ্রেস এখন দাবি তোলে যে 2024 সালের ভোটার তালিকাকে ভিত্তি করেই এসআইআর ছাড়া 2026-এর ভোটার তালিকা তৈরি করতে হবে। অথচ ক্ষমতায় আসার আগে 2009 সালের লোকসভা নির্বাচনে তৎকালীন মুখ্য নির্বাচন কমিশনার এন গোপালস্বামী রাজ্যে আসা মাত্র রাজভবনে গিয়ে, এবিপি আনন্দের আর্কাইভে তার প্রমাণও আছে, তার সঙ্গে দেখা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৎকালীন বিরোধী দলনেত্রী তথ্য দিয়ে বলেছিলেন শুধুমাত্র দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রেই 46,000 জাল ভোটার রয়েছে, যার মধ্যে 11,320 জনের নামে একাধিক ভোটার কার্ড রয়েছে। ভাবুন, মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন বলেছিলেন শুধু যাদবপুর লোকসভা কেন্দ্রেই প্রায় 5,000 ভুতুড়ে ভোটার রয়েছে। যে তৃণমূল তখন ভোটার তালিকা সংশোধনকে এত গুরুত্ব দিত, আজ তারা সম্পূর্ণ উল্টো অবস্থান নিচ্ছে কেন? আর ভোটার তালিকা সংশোধিত হলে শাসকের আদৌ চিন্তিত হওয়ার কারণ কি সবসময় থাকে? একটা উল্টো উদাহরণ দিই। 2006 সালে বিধানসভা ভোটের আগে ভোটার তালিকার ভূত তাড়াতে রোল অবজারভার বলে একটা পদ সৃষ্টি করে বিখ্যাত আমলা, পরে এবিপি আনন্দের একটা অনুষ্ঠানে নিয়মিত তাকে তার রিটায়ারমেন্টের পরে আপনারা দেখতেন, কেজে রাওকে বাংলায় পাঠায় নির্বাচন কমিশন। তার তৎপরতায় সেবার 9 লক্ষ ভুয়ো ভোটার তালিকা থেকে বাদ যায়। তৃণমূলের এক নেতা তো প্রকাশ্যেই বলে ফেলেছিলেন এবার বাম বিদায় নিশ্চিত, কারণ 9 লক্ষই নাকি সিপিএমের ভোটার ছিল। তো ফলাফল বের হলো, 2006 সালে দেখা গেল রেকর্ড সৃষ্টি করে 235টা আসনে জয়ী হলো বামফ্রন্ট। সুতরাং এই উদাহরণ যখন রয়েছে, তখন অগ্নি পরীক্ষায় বসতে তৃণমূলের অসুবিধে কোথায়? হয়ে যাক দুধ কা দুধ আর পানি কা পানি। যাই হোক, আমার পরের বক্তা বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। শুভ সন্ধ্যা। আজকের সভার যে বিষয় সেটাকে একটু চেঞ্জ করে সুমনের পারমিশন নিয়ে বলতে চাই, ভোটার হলো বাংলাদেশি, রাজ্যে খোলা দ্বার। আমাদের মুখ্যমন্ত্রী কয়েক মাস আগে মঞ্চ থেকে বলেছিলেন কেউ ঠকঠক করলে দরজাটা খুলে দেবেন। বাংলাদেশি ভোটারদেরই জন্য মমতার ছলাকলার ভার। বাঙালি বলে মিথ্যাচার, ভোটের জন্য চাল, নিরাপত্তা রইল না আর, তৃণমূল সরকারটাই জাল। আজকে অনুপ্রবেশকারী এই বিষয় নিয়ে আজকের যে সন্ধ্যা অনুষ্ঠান এবং এই যুক্তিতর্কের অনুষ্ঠান, সেই বিষয় নিয়ে বলতে গিয়ে প্রথমে বলি যে গিরগিটির কথা আপনারা নিশ্চয়ই শুনেছেন। এমন একটি জিনিস যে তাদের স্কিনে একটি ইনসেক্ট, যার স্কিনে বিশেষ রকমের সেল বা কোষ, যাকে বলা হয় ক্রোম্যাটোফোর, সেই ক্রোম্যাটোফোরের দ্বারা এই গিরগিটিরা রং বদলাতে পারে। পরিবেশ, তাপমাত্রা এবং মেজাজ তার সঙ্গে সামঞ্জস্য রেখে গিরগিটি রং বদলায়।
কিন্তু আমি একজন রাজনৈতিক ব্যক্তিত্বের কথা বলবো, সেও এক ধরনের গিরগিটি বলতে পারেন, যিনি গিরগিটির থেকেও দ্রুত রংটা বদলাতে পারেন। একটু শোনাবো তার বক্তব্য। It has become a disaster now, and resulting in which, sir, you will see the name of the Bangladesh voter list and the Indian voter list both are with me, sir. That's why I would like to request you, sir. It's a very serious matter, and when this matter will be বুঝতেই পেরেছেন আমি কার কথা বলছি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2006 সাল 4 আগস্ট লোকসভাতে বক্তব্য রাখতে গিয়ে উনি বলেন যে বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারীরা সংখ্যালঘুর রাজনৈতিক আশ্রয় পাচ্ছেন, এবং উনি এটাও বলেন যে উত্তর 24 পরগনা, মালদা, মুর্শিদাবাদে ভোটের তালিকায় এই অনুপ্রবেশকারীদের ঢোকানো হচ্ছে, এবং সরকারের উনি বলেন সরকারকে এর পদক্ষেপ নেওয়ার জন্য। সেই দিনের বিরোধী নেত্রী আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 180 ডিগ্রি কথার চেঞ্জ হয়ে গেছে। যিনি প্রতিবাদ করেছিলেন আজকে দেখা যাচ্ছে যে তিনি ইলেকশন কমিশনের অফিস ঘেরাও করবে বলছেন যদি এসআইআর হয়। মাননীয় মুখ্যমন্ত্রীকে একটা প্রশ্ন করতে চাই, মাননীয় 2006 সালে অনুপ্রবেশকারী, বাংলাদেশি অনুপ্রবেশকারী যে ভাষায় কথা বলতো আজকেও নিশ্চয়ই সেই একই ভাষায় কথা বলে। মানে 2005 থেকে 2025 যত অনুপ্রবেশকারীরা ঢুকেছে এই বাংলায়, আপনারা ঢুকিয়েছেন, তার আগে বামফ্রন্ট সরকার, তারা ওই বাংলা ভাষাতেই কথা বলে। এবং মমতা ব্যানার্জি 2005 সালে আপনি বলেছিলেন যে অনুপ্রবেশকারীদের সংখ্যা 1 কোটি, এবং 2016 সালে তখনকার আইনমন্ত্রী তিনি এক বিবৃতি দিয়েছিলেন যে সংখ্যাটা 1.5 কোটি। আজকে 2025-এর মাঝামাঝি দাঁড়িয়ে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে পশ্চিমবঙ্গে আজকে এই বাংলাদেশি অনুপ্রবেশকারী, যার 1 কোটি 1.5 কোটি ছিল 2016 সালে, আজকে সেই সংখ্যা কততে দাঁড়িয়েছে। দেখুন, রাজনীতিতে আমাদের একটা দল আসবে, আরেকটা দল যাবে, জয় পরাজয়, হার জিত, এটা তো গণতন্ত্রের অংশ। কিন্তু নিজস্ব রাজনৈতিক এজেন্ডার জন্য বাংলার মানুষের বা দেশের মানুষের সুরক্ষা নিয়ে ছিনিমিনি খেলা, কম্প্রোমাইজ করা দেশের সিকিউরিটি, এটা বাংলার মানুষ এবং ভারতবর্ষের মানুষ চিন্তা করতে শুরু করেছেন যে সেটা কি করে সম্ভব, সেটা মানা যায় কি না। আজকে এই মমতা ব্যানার্জির সরকার, এই তৃণমূলের সরকার, আমার আগের বক্তা ভাই দেবাংশু বলছিলেন অনেক কথা, কিন্তু একবারও বললেন না দেবাংশু যে 500 কিলোমিটার জমি এখনো বিএসএফ, তাকে কিন্তু আপনারা জমি দেননি। তাই এত যে প্রশ্ন করছেন না যে কোথা থেকে অনুপ্রবেশকারী ঢুকছে, 500 কিলোমিটার জমি মানে ইন্টারন্যাশনাল ফেন্সিংয়ের জমি এখনো দেওয়া হয়নি। তাই এখানে খুব ইজিলি বলা যেতে পারে যে কিভাবে অনুপ্রবেশকারীরা ঢুকছে। আমি প্রশ্ন করতে চাই আমার আগের বক্তাদের কাছে বা যারা এখানে রয়েছেন, যে সাদ আলী আনসারুল বাংলার এক জঙ্গি, তার 2টো ভোটার কার্ড, 2 জায়গাতে ভোট দিয়েছে, কে বানিয়ে দিল? আজকে নাজিয়া শেখ বাংলাদেশের নাগরিক, এখানে এসে নাম বদলে লাভলি খাতুন, মালদাতে তৃণমূলের পঞ্চায়েত প্রধান হয়ে গেছেন। গোসাবাতে উত্তম সর্দার প্রায় 4000 জাল বার্থ সার্টিফিকেট এবং ডেথ সার্টিফিকেট বানিয়েছে। এত বড় লক্ষ লক্ষ অনুপ্রবেশকারীকে ঢোকানো হচ্ছে, পুলিশ প্রশাসন, আপনার স্টেট আইবি কিছু জানে না। মুখ্যমন্ত্রী কাছে আমি প্রশ্ন রাখতে চাই, রাইট হ্যান্ড অ্যান্ড লেফট হ্যান্ড আপনার পুলিশ আর প্রশাসন, এভরিবডি ইজ হ্যান্ড ইন গ্লাভস।
একটা গ্রাম পঞ্চায়েতে যদি 4000 জালি বার্থ সার্টিফিকেট আর ডেথ সার্টিফিকেট তৈরি হয়, তাহলে বুঝতে পারছেন যে সারা পশ্চিমবঙ্গে তার সংখ্যাটা কত হবে। যখন শিক্ষা, স্বাস্থ্য, সুরক্ষা সব ভেঙে পড়েছে, আমি আলাদা করে বলছি না, এটা আপনারা সবাই জানেন, তখন এক নতুন ন্যারেটিভ, বাংলা ও বাঙালি অস্মিতা, এটা খুব সুন্দরভাবে ভাসিয়ে দেওয়া হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি কোন বাংলা বাঙালির কথা বলছেন? রাজেশ তাপস দাড়িভিটের বাংলার টিচার চেয়েছিল দেবাংশু, তাকে উর্দুর টিচার দেওয়া হয়েছিল, প্রতিবাদ করেছিল। মমতা ব্যানার্জি, আপনার পুলিশ তাদেরকে গুলি করে মারে। আপনি কোন বাংলা বাঙালির কথা বলছেন? গতকাল বীরভূমে আপনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু নিয়ে হেঁটেছেন, কিন্তু তার কিছু কিলোমিটার দূরে কবিগুরুর ভাইপো অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়িটা আপনাদের ওখানকার জমি মাফিয়া ধূলিসাৎ করে দিল, আপনি কিন্তু কিছু করেননি। আপনি কোন বাঙালি অস্মিতার কথা বলছেন? যখন ওই অনুব্রত মণ্ডল অশ্রাব্য ভাষায় আপনার পুলিশ তার মাকে, তার স্ত্রীকে গালাগাল দেয়, তাকে কিন্তু আজ অব্দি অ্যারেস্ট হয়নি, আপনি তার সাথে গিয়ে কাল কথা বলেছেন। আপনি কোন বাংলা বাঙালির কথা বলছেন যেখানে মুর্শিদাবাদে আপনার দলের জিহাদিরা হরগোবিন্দ দাস, চন্দন দাসকে কুপিয়ে মারে? আমরা শ্রীনাথ বহুরূপীর গল্প শুনেছি, কিন্তু আরেক বহুরূপী, ববি বহুরূপী, ববি বহুরূপীর একটা কথা শোনাবো। উনি বলছেন, ऐसा एक दिन आएगा इंशाअल्लाह जब बंगाल के आधा पॉपुलेशन उर्दू बोलेगा। এরা হচ্ছে মমতা ব্যানার্জির বহুরূপীর দল, এরা হচ্ছে গিরগিটির দল। বাংলার মানুষ এদেরকে চিনে রাখুন। আসলে বাংলা ভাষার আড়ালে তারা ইসলামিক মৌলবাদী শক্তির কাছে মাথা নত করেছেন, নিজেদের বিক্রি করে দিয়েছেন, কমপ্লিটলি আত্মসমর্পণ করেছেন শুধু ভোট ব্যাংকের জন্য। আজকে সংকীর্ণ রাজনৈতিক এজেন্ডা চরিতার্থ করার জন্য আমরা দেখতে পেলাম, একদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী একটি টুইট করলেন, একটি বাঙালি পরিবার, তাদেরকে মারধর করেছে দিল্লি পুলিশ, তার বাচ্চাকেও নাকি ছাড়া হয়নি। এত মিথ্যে কথা বলেন কি করে? সঙ্গে সঙ্গে দিল্লি পুলিশ সেটার মমতা ব্যানার্জির যে মিথ্যাচার সেটা এক্সপোজ করে দিলেন, বললেন এরকম কোনো বিষয় নয়, তাদের কাছে কোনো ডকুমেন্ট নেই। এবং তৃণমূলের নেতারা মালদা থেকে কিভাবে এই মিথ্যাচার সারা পশ্চিমবঙ্গে ছড়িয়েছে সেটা উনি এক্সপোজ করে দিলেন। মমতা ব্যানার্জি, আপনি কিন্তু ক্ষমা চাননি, হয়তো ব্যস্ত, অন্য আরেকটা কোনো নতুন কিছু প্লট হয়তো কনস্পায়ার করছেন কিভাবে এই অনুপ্রবেশকারী আর রোহিঙ্গাদের রক্ষা করতে হয়। বলা হচ্ছে বেছে বেছে বিজেপি শাসিত রাজ্যে নাকি বাঙালিদের ওপর আক্রমণ হচ্ছে। আচ্ছা বলুন তো, তামিলনাড়ুতে কি বিজেপির সরকার আছে? পাঞ্জাবে সেখানে কি বিজেপির সরকার আছে? কেরালাতে সেখানে তো বিজেপির সরকার নেই, যদিও আমার ছোট ভাই সৃজন বলবেন সেখানে বামফ্রন্টের সরকার। এবং আমি ভাই সৃজনের কাছে জানতে চাইব, উনি নিশ্চয়ই বলবেন যে কদিন আগে 27 জনকে এই পিনারাই বিজয়নের সরকার, পুলিশ তাদেরকে ধরা হয়েছিল অনুপ্রবেশকারী। কেন ধরা হয়েছিল এটা আমি অবশ্যই সৃজন ভাইয়ের কাছে জানতে চাইব। যদিও বা সৃজন ভাইদের দলে গাজার মানুষের সুরক্ষা বা তাদের অধিকার অনেক বেশি ইম্পর্ট্যান্ট বাংলার মানুষের সুরক্ষা থেকে। বাট যাই হোক, কদিন আগে বম্বে হাইকোর্ট অবশ্য সিপিএমের যে দেশপ্রেম, যে সুরে তারা কথা বলে, তার ভালোভাবে তার অর্ডারে ভালোভাবে শিক্ষা দেওয়া হয়েছে। বাট যাই হোক, মমতা ব্যানার্জি এবং তৃণমূল সরকার শরণার্থী এবং অনুপ্রবেশকারীদের মধ্যে গুলিয়ে দিতে চাইছেন। নিজস্ব এজেন্ডা, 8 মাস বাদে ভোট, বাংলার মানুষ ডিসাইড করে নিয়েছে যে এই দুর্নীতিগ্রস্ত অত্যাচারী সরকারকে আর রাখা যাবে না। এবং সেখানে আবার নতুন করে বাংলা বাঙালি অস্মিতা নিয়ে
এই সরকার নেমে পড়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী, ভারতবর্ষ তো কোনো ধর্মশালা নয়, আমার পশ্চিমবঙ্গ কোনো হোটেলও নয় যে যাকে খুশি আপনি ঢুকিয়ে দেবেন, জমি দেবেন না বিএসএফকে। বলছিলেন না যে আমার আগের বক্তা বলছিলেন উত্তম ব্রজবাসীর কথা বললেন, অঞ্জলি শীলের কথা বললেন। অঞ্জলি তো বলেছেন যে আমার কাছে তো কোনো নোটিশই আসেনি, এবং আমার আগের বক্তা দেবাংশু বোধহয় জানেন না যে 4 ফেব্রুয়ারি 2025 আসাম সরকার থেকে যে নোটিফিকেশন এসেছে যে কোচ এবং রাজবংশীদের টাচ করা যাবে না। হয়তো উনি জানেন না, তাই জন্য এই কথাটা বলেছেন। গতকাল আমরা দেখলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এত ডেসপারেট হয়ে গেছেন, উনি বিএলওদের অ্যাটাক করছেন, উনি বলছেন, হুমকি দিচ্ছেন। অবশ্য হুমকি ছাড়া এই তৃণমূল দল বাংলার মানুষকে তো আর কিছু দেয়নি। থ্রেট কালচার আর হুমকি শ্রী, এত শ্রী আছে না, তার মধ্যে হুমকি শ্রী আমরা পেয়েছি। বিএলওদের বলা হলো যে ইলেকশন কমিশন তোমাদের একদিন দেখবে, বাকি তো রাজ্য সরকারের আন্ডারে থাকতে হবে। আপনার অসুবিধা কোথায় মমতা ব্যানার্জি? আপনার সরকার তো আর থাকছে না, সুতরাং বিএলওরা মোদী সরকার বা বিজেপি সরকারের নেতৃত্বে এখানে কাজ করবে। আর যেখানে ইলেকশন কমিশন তাদের এই ট্রেনিং দিচ্ছে, সেখানে আপনার বলার তো কোনো এখতিয়ারই নেই। কিন্তু আমরা বুঝতে পারছি আপনি কতটা ডেসপারেট হয়ে গেছেন যে মঞ্চ থেকে আপনি হুমকি অবধি দিতে ছাড়লেন না। এসআইআর হবে, এখানে উপস্থিত আমার অন্য দলের যারা রয়েছেন, এসআইআর হবে বাংলার মানুষের জন্য। বাংলার হিন্দু হোক, মুসলমান হোক, শিখ হোক, খ্রিশ্চান হোক, পার্সি হোক, জৈন হোক, যারা বৈধ নাগরিক তারা অবশ্যই ভোট দেবেন, তাদের কোনো ভয় নেই, তারা অবশ্যই এখানে থাকবেন। কিন্তু আবারও বলবো যে যারা অন্য দেশ থেকে এসেছে, আমার হিন্দু ভাইয়ের আবাস যোজনার বাড়িটা আপনি তাকে দিয়ে দেবেন, আমার মুসলমান ভাইয়ের যে শৌচালয় পাওয়ার কথা সেই শৌচালয়টা আপনি তাদের দিয়ে দেবেন। ভোট ব্যাংকের রাজনীতি করবেন আর এসআইআর হতে দেবেন না, হুমকি দেবেন। এক সময় আপনিই বলেছিলেন যে দরকার, আবার আজকে 180 ডিগ্রি চেঞ্জ হয়ে আপনিই বলছেন যে না, এসআইআর হতে দেব না, ইলেকশন কমিশন অফিস ঘেরাও করা হবে। এটা তো আমরা হতে দেব না। দেখুন, এই পেটি পলিটিক্স মাননীয় মুখ্যমন্ত্রী আপনি যেটা শুরু করেছেন, আপনি জঙ্গিদের পরিচয়পত্র বানিয়ে দেবেন, আর আইসিস, আল কায়দা, আনসারুল বাংলা আর জামাতুল মুজাহিদ্দিন এইখানে গ্রেটার ইসলামিক বাংলাদেশ বানাবার ষড়যন্ত্র করবে। আপনার সরকার মাথা নত করবে, আর সারা ভারতবর্ষে বাংলা থেকে জঙ্গি নাশকতা হবে, বোমব্লাস্ট হবে খাগড়াগড়ের মতো, নদিয়ার মতো, কালিয়াগঞ্জের মতো, ব্যারাকপুরের মতো। এটা তো আমরা হতে দেব না। আমার পশ্চিমবঙ্গের মানুষ মাথা উঁচু করে বাঁচতে চায়। আমাদের এখানে যে পরিষেবা, আমরা সেই পরিষেবা আমাদের এখানকার যারা নাগরিক শুধু তারাই পাবে, বাইরের লোকরা নয়। আমি একটি কবিতা দিয়ে শেষ করতে চাই। বাংলা ভাষায় ঢেকে রাখে বেআইনি পরিচয়, বাংলা ভাষায় ঢেকে রাখে বেআইনি পরিচয়, তৃণমূলের আশীর্বাদ তাতেই মেলে আশ্রয়। নাগরিকের ছেলেটি ঘুরে মরে কাজের খোঁজে, অপরিচিত মুখ পায় কাগজ নৌকা ভেসে সোজে। বাঙালির নাম নিয়ে চালায় দেশ বিরোধী খেলা, ভোটের লোভে দলটা যেন বিশ্বাসঘাতকের মেলা। চিনে নাও, হ্যাঁ চিনে নিন, বাংলার মানুষ চিনে নিন, এই গিরগিটির দলকে চিনে নিন, এই বহুরূপীদের চিনে নিন। চিনে নাও সেই মুখগুলো যারা ছদ্মবেশে ভাই শ্যামাপ্রসাদের বাংলাতে বাঁচুক আত্মমর্যাদায়। নমস্কার, ধন্যবাদ। ধন্যবাদ অগ্নিমিত্রা। দেখুন, কবিতা আমার এমনিই ভাল লাগে, তারপরে যদি এই মঞ্চে একটা কবির লড়াই ধরনের কিছু হয় তাহলে আর বাড়তি আকর্ষণ তো বটেই। আমি বলছি, এমনিতে ছোটোখাটো ছড়া একেবারে দুর্বার গতিতে, মানে বন্দুকের ছড়ার গতিতে যদি মৌখিকভাবে পরস্পরের দিকে এনারা ছোঁড়াছুঁড়ি করেন, আমার তাতে অন্তত কোনো আপত্তি নেই। উইথ আ ভেরি সিরিয়াস নোট, দাড়িভিটের কথা অগ্নিমিত্রা বললেন, কিন্তু এটাও পাশাপাশি আমি মনে করিয়ে দেব যে 2018 ওই তাপস বর্মন এবং রাজেশ সরকার
তাদের পরিবার বিচার চেয়েছিল, সেই বিচারের দায়িত্ব কলকাতা হাইকোর্ট দিয়েছিল কেন্দ্রীয় এজেন্সি এনআইএ-কে। এই সম্প্রতি জুন মাসে এসে কলকাতা হাইকোর্টকে চূড়ান্ত তিরস্কার করে এনআইএ-কে মাননীয় বিচারপতিকে বলতে হলো যে তদন্তের কোনো অগ্রগতি নেই। কোর্টের ওপর নিজেদের ভাবছেন, কোর্ট কিন্তু তৈরি আছে, কোর্টের ওপর নিজেদের ভাবলে তার ফল আপনাদের ভুগতে হবে। প্রায় এই ধরনের তীব্র তিরস্কার কলকাতা হাইকোর্টকে করতে হলো কেন্দ্রীয় সংস্থা এনআইএ-কে। কেন? তার কারণ রাজনৈতিক মঞ্চে এই তাপস এবং রাজেশকে এত ব্যবহার করা হয়, কিন্তু তাদের পরিবারগুলো যে ন্যায় বিচার থেকে এখনও কত দূরে আছে সেটা হাইকোর্টের মাননীয় বিচারপতির এই ভৎসনা থেকে পরিষ্কার বোঝা যায়। সুতরাং পাশাপাশি এইটাও বলতে হবে। বাঙালি অস্মিতার কথা হলো, হ্যাঁ, 2002 গুজরাট দাঙ্গার পর বিজেপির পরের নির্বাচনে প্রধান ইস্যু ছিল কিন্তু গুজরাটি অস্মিতা। এই গত বছর, এক বছর আগে যে উড়িষ্যায় ক্ষমতায় এলো বিজেপি সরকার, সেখানেও কিন্তু উড়িয়া অস্মিতাকে সামনে রেখে আনা হয়েছিল। কিন্তু আমার বক্তব্য যে এই অস্মিতাকে ব্যবহার করার সুযোগ তৃণমূল কংগ্রেসকে দেয়া হচ্ছে কেন? আমার সমস্ত বিজেপির নেতানেত্রীর কাছে পরিষ্কার প্রশ্ন থাকবে যে বিজেপি শাসিত রাজ্যে বাংলাদেশি বলে বাংলাভাষীদের অত্যাচারের একটা ঘটনাও সামনে এলে কেন এই রাজ্যের বিজেপির প্রতিনিধিরা সঙ্গে সঙ্গে সেই সব রাজ্যে ছুটে যাবেন না? কেন ন্যায্য কারণেই পশ্চিমবঙ্গে আসা ওই জাতীয় মানবাধিকার কমিশন, জাতীয় মহিলা কমিশন কিংবা নানাবিধ সংসদীয় টিম সেই সব রাজ্যে ছুটে গিয়ে বাঙালি নিগ্রহের অভিযোগ যারা করছেন তাদের সঙ্গে সরাসরি কথা বলবে না, দেখা করে প্রয়োজনে অন্তত আশ্বস্ত করবে না? হ্যাঁ, এক্ষুনি আপনারা বলবেন এবং সঠিক বলবেন যে জল মেশানো খবর তো আসছে, কিন্তু তারা গিয়ে সেই বেনো জলকে আলাদা করছেন না কেন? কেন? আমি যদি ধরে নিই যে তৃণমূল রাজনৈতিকভাবে বাঙালি অস্মিতাকে জাগ্রত করার চেষ্টা করছে, তাহলে সেই রাজনৈতিক উদ্দেশ্য বিজেপি সেইখানে না গিয়ে, প্রতিনিধি দল না পাঠিয়ে, একজন যদি নিগৃহীত হন তার প্রতিবাদে না দাঁড়িয়ে কার্যত তৃণমূলের সুবিধা করে দিচ্ছেন। এটা তো ঠিকই দেবাংশু উল্লেখ করেছিল যে যখন কৈলাস বিজয়বর্গীয় চিঁড়ে খেতে দেখে বাঙালি শ্রমিক নির্ধারণ করেন, কিংবা পরেশ রাওয়াল কুৎসিতভাবে বাঙালির মাছ ভাজাকে কটাক্ষ করেন, তখন কেন এ রাজ্যের বিজেপি নেতানেত্রীরা মুখে সেলাই করে থাকে? কেন এদেশের শাসক শুধু ধর্ম পরিচয়ের ভিত্তিতে কাউকে অনুপ্রবেশকারী আর কাউকে শরণার্থী বলে দাগিয়ে দেবে? বরং আমরা সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি দীপঙ্কর দত্ত গত 19শে মে তামিল উদ্বাস্তুদের নিয়ে একটা মামলায় যা বলেছেন তাকে মান্যতা দেব না। তিনি বলেছেন যে ভারত কি গোটা বিশ্বের উদ্বাস্তুদের আশ্রয়স্থল হয়ে উঠেছে? আমাদের দেশেই জনসংখ্যা 140 কোটির বেশি। এই দেশ কোনো ধর্মশালা নয় যে গোটা বিশ্বের শরণার্থীদের এই দেশে আশ্রয় দিতে হবে। এখানে কেউ আসবেন আর থেকে যাবেন, এটা চলতে পারে না। আমাদের কি এখনও এটা ভেবে দেখার সময় আসেনি? যাই হোক, আমার পরের বক্তা এসএফআইয়ের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য। শুভ সন্ধ্যা। সবাই কবিতা দিয়ে শেষ করছে, আমি কবিতা দিয়ে শুরু করি ফর আ চেঞ্জ। বাংলা ভাষা উচ্চারিত হলে নিকানো উঠোনে ঝরে রৌদ্র, বারান্দায় লাগে জ্যোৎস্নার চন্দন। লিখেছিলেন শামসুর রহমান। প্রতীকী কিনা জানি না, তবে আজ বর্ণপরিচয়ের লেখক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৃত্যুদিন। যে এপার বাংলা গোটা দুনিয়াকে একটা রবীন্দ্রনাথ দিল, একটা নজরুল দিল, সুভাষ বোস দিল, মাতঙ্গিনী দিল, সত্যেন বোস দিল, প্রফুল্লচন্দ্র রায়, ক্ষুদিরাম, বিবেকানন্দ দিল, সেখানকার মানুষকে নিজের ভাষায় কথা বলার জন্য জেসিবি লোডারে করে জঞ্জাল ফেলার মতো অন্য দেশের সীমান্তে ছুড়ে দেওয়া হবে। আর আমরা ক্ষেপে যাব না, আমরা গর্জে উঠব না, আমরা কাটাছেঁড়া করতে বসবো। দুঃখিনী বর্ণমালার এই দুর্দিন আসবে, আগে কখনো কল্পনা করিনি। প্রশ্ন অনেক। যদি ভোটার বেআইনি হয়, তাহলে সেই ভোটে যারা জিতলেন তারা বেআইনি হবেন না কেন? দ্বিতীয়ত হচ্ছে যে আধার, রেশন, এপিক এগুলো তো সরকার দিয়েছে আমাদের, তারপরে সুপ্রিম কোর্ট বলার পরেও নির্বাচন কমিশন সেগুলোকে গ্রাহ্য করবে না কেন? যে লোক ইতিমধ্যে একবার নাম তুলেছে তাকে বারবার অগ্নি পরীক্ষা দিতে হবে কেন? এই বিহারের ক্ষেত্রে দেখা যাচ্ছে পরিযায়ী শ্রমিকরা বাড়ি থেকে অনেক দূরে থাকেন, ভালো মতো জানেনই না এসআইআরের কথা। সুপ্রিম কোর্টে আমরা তো সবাই জানি তৃণমূল সম্পর্কে আমাদের কারো বোঝাপড়ায় কোনো গলদ নেই। তৃণমূল ভোটে জেতার জন্য যা খুশি করতে পারে। এমন হতেই পারে যে কিছু লোক ঢুকেছে, তৃণমূল তাদের হাতে দুটো ভোটার কার্ড দিয়ে বসিয়ে দিয়েছে। কিন্তু
রেগুলার ইলেকটোরাল রিভিশনের প্রশ্ন, সেটা যদি সদিচ্ছা নিয়ে করা যায় তাহলেই তো এই যে বুথে বুথে 50টা 60টা করে লোক হয় মারা গেছে, নয় বাইরে চলে গেছে, তৃণমূল তাদের ভোটটা দিয়ে দিচ্ছে, এগুলোকে আলাদা করা যায়। সেটাকে অনুপ্রবেশের প্রশ্নের সাথে লিঙ্ক করানোর কারণটা কি, কি করে বোঝা গেল? রোহিঙ্গা কি দেখে বোঝা গেল? সুপ্রিম কোর্টের হলফনামায় কয়েকদিন আগেও নির্বাচন কমিশন যা জানিয়েছে তাতে করে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া বা মৃত ভোটার এরকম অনেক কথা বলেছে। বিদেশি ভোটার পাওয়া গেছে এমন কথা কিন্তু নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টকে বলেনি। তাহলে অনুপ্রবেশের সাথে এই লিঙ্কটা কেন? এটা মিথ্যা প্রচার হচ্ছে। এখানে ইতিমধ্যে কারেক্টলি কথাটা এসেছে, মমতা বন্দ্যোপাধ্যায় এককালে এই কথাটা বলতেন, তখন বামফ্রন্টের বিরুদ্ধে ভোটে লড়তেন, তখন এই একই তত্ত্ব ঝাড়তেন। কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা আরএসএসের মেধাবী ছাত্রী বলি? তখন খাল কেটে কুমির এনেছেন। এখন যখন এই কথা একই সাথে আসছে, আমরা বলছি তখনও এই লক্ষ লক্ষ কোটি কোটি অনুপ্রবেশের গল্পটা গল্প ছিল, এখনও এটা গল্পই আছে। ইতিমধ্যে কথাটা এসছে যে রোহিঙ্গা গোটা পৃথিবীতে 15 লাখ। শুভেন্দু অধিকারী এখানে বলে দিয়েছেন যে বাংলায় 1,25,00,000 রোহিঙ্গা ঢুকেছে। বিজেপির নেতারা এই প্রথম নন, এর আগেও 1.5 কোটি, 2 কোটি, 2.5 কোটি মনের মাধুরী মিশিয়ে বিভিন্ন সংখ্যা অতীতে বলেছেন। এখন 9.5 কোটি 10 কোটি লোকের রাজ্যে যদি নতুন করে 2 কোটি লোক ঢুকে পড়ে, তাহলে স্কুল, কলেজে, হাসপাতালে, বাজার হাটে একটা চাপ পড়বে, বোঝা যাবে। কমন সেন্স বলে হয় দুর্ভিক্ষ লাগবে, মড়ক লাগবে, আর না হলে রাজ্যের খাদ্য উৎপাদন পরিমাণ বাড়াতে হবে এই বাড়তি 2 কোটি মানুষকে ধারণ করার জন্য। আমি একটা হিসেব দেখছিলাম, যবে থেকে বাংলায় বিজেপি ভোটে কিছু ভোট পাওয়া শুরু করেছে, 2019 থেকে 2024 এই সময়টার মধ্যে পশ্চিমবঙ্গের চাল উৎপাদনের চেহারাটা কি? 2019 থেকে 2024 155 লাখ থেকে 165 লাখ মেট্রিক টনের মধ্যে ঘোরাফেরা করছে পশ্চিমবঙ্গের মোট চাল উৎপাদন, বাড়েনি। তাহলে আমার প্রশ্ন, এই যে বাড়তি 2 কোটি লোক ঢুকেছে বলে বলছেন, এরা কি সাভারকারের মুচলেকা চিবিয়ে খেয়ে বেঁচে আছে? এটা নির্দিষ্টভাবে রাজনৈতিক প্রচার, জিগির তোলার জন্য, আতঙ্ক তৈরি করার জন্য। কেন? প্রথমত এর একটা ক্লাস অ্যাঙ্গেল আছে। গরিব বাংলাভাষী শ্রমিক আক্রান্ত হচ্ছেন। আমরা এনআরসি সিএ এর সময়ও বলেছিলাম, এই আসামের উদাহরণ এলো, 19 লক্ষ মানুষ বাদ পড়লেন, 6 লক্ষ মুসলমান, 12 লক্ষ হিন্দু বাদ পড়লেন, অধিকাংশটা গরিব মানুষ। এই যে মা বাবার জন্মের কাগজ, জমির কাগজ, এগুলো কার কাছে থাকে না আমাদের দেশে? গরিব মানুষের কাছে না থাকার প্রবাবিলিটি, সম্ভাবনা বেশি। হিন্দু প্রধান দেশ, হিন্দু প্রধান রাজ্য, গরিব মানুষের মধ্যেও অধিকাংশটা হিন্দু। এই সব যদি এইভাবে ঘাড়ে ধরে লাগু করার চেষ্টা হয়, তাহলে অধিকাংশ ক্ষেত্রে হিন্দু মানুষ বাদ পড়ে যাওয়ার, গরিব মানুষ বাদ পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। যা হচ্ছে গোটা চারপাশ জুড়ে। এনআরসির সময়ও মনে হয়েছিল, এখন আবার মনে হচ্ছে এ আসলে গরিব মানুষকে, শ্রমজীবী মানুষকে বেনাগরিক করে দেওয়া, তার নাগরিক অধিকার, তার ভোটাধিকার, তার কাজের অধিকার সব কেড়ে নিয়ে তাকে সেকেন্ড ক্লাস সিটিজেন করে দেওয়ার চক্রান্ত। তার সাথে এখন যুক্ত হয়েছে, আগের কথাটির সাথে এখন ন্যাচারালি পরের প্রশ্নটা এটাও আসে যে তাহলে আমাদের রাজ্য থেকে এত এত পরিযায়ী শ্রমিক হতে হচ্ছে কেন? কার বদান্যতায় পশ্চিমবঙ্গে কাজ নেই? এর সাথে যেটা যুক্ত হয়েছে সেটা হলো বিজেপি আরএসএসের নির্দিষ্ট বাংলা বিদ্বেষ, গরিব বিদ্বেষ, শ্রমজীবী বিদ্বেষের সাথে যুক্ত হয়েছে বাংলা বিদ্বেষ। আমি এখানে একটু আলোচনাটাকে প্রসারিত করতে চাইব, একটু পিছনে যেতে চাইব। মুঘল আমলে বেঙ্গল সুবা, ব্রিটিশ আমলে বেঙ্গল প্রেসিডেন্সি, গোটা দেশের রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি প্রতিটি প্রশ্নে গুরুত্বপূর্ণ কেন্দ্র, হয়তোবা সব থেকে গুরুত্বপূর্ণ কেন্দ্র। ব্রিটিশ বিরোধিতার প্রশ্নেও, প্রতিষ্ঠান বিরোধিতার প্রশ্নেও, সশস্ত্র আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম, বাংলা একটা সেন্টার, গুরুত্বপূর্ণ কেন্দ্র। এই যে বাংলার প্রতিষ্ঠান বিরোধিতার ইতিহাস, এখান থেকে খানিকটা ভয় পেয়ে, এই বিরূপ অভিজ্ঞতা থেকেই সম্ভবত যখন দেশভাগ করা হলো, বাংলার ওপর দিয়ে দেশভাগের ক্ষত চিরে দেওয়া হলো। আপনি যদি আন্দামানের সেলুলার জেলে যান, দেখবেন সব থেকে বেশি স্বাধীনতা সংগ্রামী বাংলা, তারপরে পাঞ্জাব। কোন দুটো রাজ্য দেশভাগের সময় মাঝখান থেকে ক্ষতিগ্রস্ত হলো? ওখানে পাঞ্জাব, এখানে বাংলা। আপনি এরকম আরেকটা উদাহরণ ভারতে পাবেন না, যেখানে একটা বৌদ্ধিক কেন্দ্র 4 দশকের মধ্যে 2 বার ভাগ করা হচ্ছে তাকে। 1905-এ একবার, 1947-এ একবার। বাংলার অর্থনীতি ক্ষতিগ্রস্ত হলো, বাংলার সংস্কৃতি ক্ষতিগ্রস্ত হলো, বাঙালি জাতিসত্তাও ক্ষতিগ্রস্ত হলো। এবং সেই লোকগুলো এখনও বাংলা ভাগ চেয়ে যাচ্ছে। যারা সেদিন লাফিয়েছিল, আনফর্চুনেট, যারা বাঙালি জাতিসত্তার এই ক্ষতি করলো,
তাদেরকে নিয়ে এখন বিজেপি সেলিব্রেট করার চেষ্টা করছে। আর তাদের ছানাপোনারা এখনও কখনো বলছে উত্তরবঙ্গ ভাগ করো, কখনো বলছে পশ্চিমাঞ্চল ভাগ করো, কখনো বলছে মুর্শিদাবাদ ভাগ করো। ভাগ করার চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। এই সামগ্রিক যা পরিস্থিতি, 47-এর পরে বাংলা খানিকটা পিছিয়ে গেল এর ফলে। তারপরে ওই লাইসেন্স রাজ, ফ্রেট করিডোর, বঞ্চনা, মাসুল সমীকরণ ইত্যাদি সব আমরা জানি, আমি তার মধ্যে যাচ্ছি না। চাকাটা খানিকটা ঘুরতে শুরু করলো 77-এর পর। ধান চাষ, পাট চাষ, আলু চাষ, মাছ চাষ, সবজি চাষে 1 নম্বরে বাংলা। গোটা দেশের 3% জমি বাংলার, কিন্তু ভূমি সংস্কার হওয়া গোটা ল্যান্ডের 22% জ্যোতি বসুর বাংলায়। দারিদ্র দূরীকরণে কেরালার পরেই 2 নম্বরে দেশের মধ্যে বাংলা। বুদ্ধদেব ভট্টাচার্যের বাংলা কর্মসংস্থান তৈরিতে গোটা দেশের মধ্যে 1 নম্বরে। বাংলার মানুষ, বাংলাভাষী মানুষ আবার নুব্জ অবস্থা থেকে বামফ্রন্টকে ধরে আবার আস্তে আস্তে এগোনোর কথা ভাবতে থাকলো। এই ধারাটা, এই প্রগতির ধারাটা ঘেঁটে গেল তৃণমূল আসার পর। তৃণমূল এসে সম্ভবত তারা ভাবলো যে সিপিএমকে শুধু ভোটে হারালে হবে না, সিপিএম যে সামাজিক সাংস্কৃতিক পরিমণ্ডলটা তৈরি করেছে এইটাকে ধ্বংস করতে হবে। বিজ্ঞান মেলা ধ্বংস করো, লাইব্রেরি ধ্বংস করো, ছাত্র ইউনিয়ন ধ্বংস করো, রবীন্দ্র নজরুল সন্ধ্যা ধ্বংস করো, গ্রাম সভাগুলো বসতে দিও না। তার পরিবর্তে কি এলো? ভয়ানক দুর্নীতি, কয়লা, গরু, বালি, চাকরি, লটারি থেকে এখন আলিপুর চিড়িয়াখানার পশু অবধি ছাড় পাচ্ছে না। সন্ত্রাস, লুটের রাজত্ব, ভয়ের রাজত্ব, শিক্ষা নেই, কাজ নেই, একেবারে নিরাপত্তাহীনতায় ভোগা, অনিশ্চয়তায় ভোগা, অপরাধপ্রবণ হয়ে পড়া একটা প্রজন্ম তৈরি হলো। এই যে সামগ্রিক অবক্ষয়, এর শুরুটা হলো শহীদ দিবসে পাগলু ডান্স দিয়ে, আর এখন বৃত্ত সম্পূর্ণ হচ্ছে মনোজিৎ মিশ্র আর সন্দীপ ঘোষদের হাত ধরে। কয়েকদিন আগে টালিগঞ্জে এক তৃণমূলের নেতা নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছে। আমি বলতে চাইছি, এই যে বাংলার সামাজিক মূল্যবোধের ভিতটা আলগা করে দিল তৃণমূল, এখান থেকেই বিজেপি ঢোকার সুযোগ পেল, তারা চাষ করার জমি পেল। কিন্তু তাদের চাষ ফলনশীল হচ্ছে না। গত 7-8 বছর হয়ে চলেছে, প্রত্যেকবার তারা আলু ফাঁক, শশা ফাঁক, বেগুন ফাঁক বলেই চলেছে, চিচিং ফাঁক আর হচ্ছে না, 26-এও হবে না। আমার ধারণা এর 3টে কারণ আছে কেন বাংলার মানুষের সাথে বিজেপির কিছুতেই খাপ খায় না। এক হচ্ছে নবজাগরণ, তা নিয়ে বিতর্ক আছে একাডেমিক্সে, কিন্তু তার সামগ্রিক প্রভাব প্রসার একটা তো বাংলার সমাজের উপর তার ইম্প্যাক্ট আছে। আধুনিকতা, যুক্তিবাদ, ভেদাভেদের ঊর্ধ্বে উঠে সমাজকে দেখা। দ্বিতীয়, অবশ্যই বামপন্থী আন্দোলন গত 100 বছরে, শ্রমিক আন্দোলন, কৃষক আন্দোলন, শ্রেণী আন্দোলন। এবং তৃতীয়ত, খুব গুরুত্বপূর্ণ, এইসবের অনেক আগে থেকে বাংলার সমাজে একটা সহজাত মিশ্র সংস্কৃতির ধারা, জীবনচর্যার ধারা চলে এসেছে। আমরা অনেক আগে থেকে হিন্দু মুসলমান একসাথে সত্যপীর বা ওলা বিবিকে পুজো করি। আমাদের এখানে আমরা ভক্তি আন্দোলনের প্রভাব পেয়েছি, চৈতন্যদেবকে পেয়েছি, লালন ফকিরকে পেয়েছি। হিন্দু ধর্মের মধ্যে রামকৃষ্ণদেব বা বিবেকানন্দরা সহিষ্ণুতার পাঠ দিয়েছেন। ইসলাম দেশের এই অংশে এসেছে সুফিবাদের হাত ধরে। এই সব মিলিয়ে আমাদের বাংলা ক্যালেন্ডার এই মিশ্র সংস্কৃতির প্রতিফলন। এই সব মিলিয়ে বাংলার যা সামাজিক গাঁথনি, আমি দেখছিলাম, খোঁজ করছিলাম ক্ষিতিমোহন সেনকে বাংলার সাধনা নিয়ে। তার মুখবন্ধে ক্ষিতিমোহন সেন লিখছেন যে রবীন্দ্রনাথ তাকে বলছেন, বাংলাদেশ দেবভূমি নয়, এ দেশ মানবের দেশ। দেবতাকেও সে ঘরের মানুষ করে নিয়েছে। দেবতাকে প্রেমের জন বলে দেখেছেন বলে বাংলাদেশের সাধকেরা তাদের রচনায় যে দরদ দেখিয়েছেন, সে দরদ আমরা শাস্ত্রপন্থীদের কাছে আশাই করতে পারি না। বাংলায় আমাদের দেবতারা আমাদের মানুষের মতো অনেক কাছাকাছি মানব ধর্মের, তারা সারাক্ষণ দাঁত কিড়মিড় করেন না। আজকে বিজেপি এসে যতই মসজিদের সামনে গিয়ে ডিজে বাজিয়ে হিন্দু ধর্মের আস্ফালনের চেহারাটা দেখানোর চেষ্টা করুক, আসলে বাংলার এই মিশ্র সংস্কৃতির ধারা বিজেপির সামনে একটা অনতিক্রম্য পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে, যেটা তারা, ইট ইজ আ টাফ নাট টু ক্র্যাক ফর দেম, তারা কিছুতেই সেটা এই লককোট ব্রেক করতে পারছে না। এই রাগ থেকে বাংলা বিদ্বেষ, এবং এই বাংলা বিদ্বেষ কেউ ভাবছেন, ইতিমধ্যে কথাটা এসেছে যে ও তো সংখ্যালঘু মানুষ, ও তো গরিব মানুষ। আমি খালি উল্লেখ করাবো, কয়েকদিন আগে দিল্লির সিআর পার্ক, উচ্চবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, উচ্চ বর্ণের হিন্দু বাঙালিদের মূলত অবস্থান। সেখানে মাছের বাজারে বজরং দল মার্কা কিছু লোক চলে গিয়েছিল, বাঙালি এলাকায় মাছের বাজার বন্ধ করতে হবে। এরকম ভাবার কোনো কারণ নেই যে ঘুঁটে পুড়বে আর গোবর আজকে হাসছে মানে কালকেও হাসতে পারবে। এই যে সামগ্রিক যা ভোটার তালিকা নিয়ে গণ্ডগোল হচ্ছে, যা প্রশ্ন আছে, এগুলোর জন্য অন্যান্য পদ্ধতি আছে, কিন্তু ভোটার তালিকা সংশোধনের প্রশ্নটিকে অনুপ্রবেশের গল্প দিয়ে আতঙ্ক তৈরি করার সাথে জুড়ে দেওয়া আসলে বাংলার গরিব মানুষের প্রতি বিদ্বেষ,
বাংলার মানুষের প্রতি বিদ্বেষ, এই দুটোকে একসাথে নিয়ে ককটেল হিসেবে বিজেপি হাজির করার চেষ্টা করছে। একে রোখা দরকার। আমি শেষ করব শুধু এই কথা বলে যে শুভনন্দনের হাতেও বাংলা ভাষা নিরাপদ নয়। অনুব্রত মণ্ডল, কেষ্টনন্দন যার ভাষা আন্দোলনের সেনাপতি, তিনি ভাইপোনন্দনকে বাঁচানোর জন্য যে কোনো দিন বিজেপির সাথে, আরএসএসের সাথে যে কোনো সমঝোতায় চলে যেতে পারেন। আমাদের মনে আছে আজ থেকে 5 বছর আগে যখন এইসব হচ্ছিল, এনআরসি সিএএ নিয়ে বনগাঁয় রাজারহাটে ডিটেনশন ক্যাম্প করার তোড়জোড় শুরু হয়ে গিয়েছিল। আজকে সুভাষ মুখোপাধ্যায় বেঁচে থাকলে অবশ্যই আজকের তৃণমূলকে দেখে লিখতেন, বাংলা ভাষার এক মাধুর্য, মুখে ক্যা ক্যা ছি ছি বলে স্বচ্ছন্দে পার্লামেন্টে সিএএ এর বিরুদ্ধে ভোট না দিয়ে চলে আসা যায়। 8 জন তৃণমূলের এমপি বাংলার মানুষের প্রতি অপরাধ করেছিলেন, সিএএ এর বিরুদ্ধে ভোট দিতে যাননি। এই যা আজকে আমি শেষ করব এই কথা বলে, কেবল আজকে সুমনদা যে বিষয় আশয় রেখেছেন, বাংলা বামপন্থীদের হাতে, বামপন্থীদের হাত ধরে বাংলা অতীতেও এগিয়েছে, ভবিষ্যতে এগোনোরও প্রশ্নে অবশ্যই শাখের করাত দুটোর মাঝখানে পড়ে গেছে বাঙালি। আমার মনে হয় করাত থেকে বাঁচতে সবচেয়ে ভালো কাস্তে। ধন্যবাদ। চমৎকার। আমি বলেছিলাম না, ছোট ছোট ছড়া একেবারে বন্দুকের ছড়ার মতো যদি পরস্পরকে মৌখিকভাবে বিদ্ধ করে, আমার অন্তত আপত্তি নেই। তবে একটা বাক্যে আমি বারবার বাক্যটা সৃজন ব্যবহার করেছে, আমার তীব্র আপত্তি রইল, সেটা হচ্ছে অনুপ্রবেশ নাকি গল্প। আমি বলছি যে কেরলে যেখানে একটা বাম সরকার চলছে, তারা কিন্তু অপারেশন ক্লিন বলে এই বাংলাদেশি এবং অন্যান্য অনুপ্রবেশকারী মুক্ত করতে চাইছে, শুধু অর্থনীতির ধুয়ো তুলে নয়। কেরল পুলিশের বক্তব্য বারবার তা নিয়ে তারা প্রেস কনফারেন্স করছেন যে অনুপ্রবেশকারীদের সঙ্গে জঙ্গি তৎপরতা সরাসরি যোগ আছে। এই কিছুদিন আগে সমস্ত জায়গায় শিরোনাম হয়েছিল যে 27 জনকে গ্রেফতার করা হয়েছে, তারা বাংলাদেশি অনুপ্রবেশকারী। কেরল পুলিশ করেছে, কেরলের পুলিশের যে এসটিএফ তারা করেছে, এবং তারা ফেক পরিচয়পত্র ব্যবহার করছে। সেই ফেক পরিচয়পত্র কেরল পুলিশের বক্তব্য তারা তৈরি করেছে পশ্চিমবঙ্গ থেকে। আমার সৃজনের কাছে বিনীত প্রশ্ন থাকবে যে কেরল পুলিশও কি তাহলে গল্প শুনিয়েছিল? তারাও একটা আতঙ্ক তৈরির চেষ্টা করেছে। অথচ দেখুন, এই রাজ্যে 34 বছরের বাম শাসনে আমরা যে দুজন মুখ্যমন্ত্রীকে পেয়েছিলাম, সৌভাগ্যের বিষয় বলে আমার অন্তত মনে হয় যে লক্ষ সমালোচনা থাকলেও অবৈধ অনুপ্রবেশকে দুজনের কেউই গল্প মনে করেননি। অন্তত প্রকাশ্যে তারা রাজ্যের বড় বিপদ বলে মনে করতেন। আমি দুজনেরই দুটো উদাহরণ দেব একেবারে আমাদের সাংবাদিকতার সময়টা থেকে। আজ থেকে 26 বছর আগে 1999 সালের 28শে জানুয়ারি কলকাতায় এলেন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই দফায় প্রথম সাক্ষাতে জ্যোতি বসু শেখ হাসিনাকে বলেছিলেন, কোট আনকোট, এখনও ন্যাশনাল লাইব্রেরিতে সমস্ত সংবাদপত্র তার সাক্ষ্য বহন করছে, কোট আনকোট বলেছিলেন, বাংলাদেশি অনুপ্রবেশকারীরা পশ্চিমবঙ্গের অর্থনীতিতে বিরাট বোঝা। হাসিনা সপাট জবাব দিলেন যে আপনি প্রমাণ দিন, এখানে কোনো অনুপ্রবেশকারী নেই, বাংলাদেশিরা খামাখা সীমান্ত পেরিয়ে ভারতে থাকতে আসবে কেন? আচ্ছা, জ্যোতিবাবুও ছেড়ে দেওয়ার পাত্র নন। তিনি আবার বললেন যে অনুপ্রবেশ হচ্ছে, এবং এই অনুপ্রবেশকারীরা কোনো রকম বৈধ নথি ছাড়া কেউ কলকাতায় সেটেল হয়ে যাচ্ছে, কেউ দিল্লি বা বম্বে চলে যাচ্ছে। এই অনুপ্রবেশ, জ্যোতিবাবু বলছেন, ভারতের একাধিক শহরে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে, বিশেষত পশ্চিমবঙ্গের অর্থনীতির ব্যাপক ক্ষতি হচ্ছে। একেবারে স্পষ্ট বলেছিলেন জ্যোতি বসু। আর জ্যোতি বসুর উত্তরসূরি বুদ্ধদেব ভট্টাচার্যের মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেই ঢাকায় তৎকালীন ভারতীয় হাইকমিশনার দেব মুখোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছিলেন, বিশেষ করে এই বাংলাদেশি অনুপ্রবেশ বন্ধ করার জন্য। বামপন্থী মুখ্যমন্ত্রীদের এই অবস্থানে ধারাবাহিকতা বজায় রেখে আজকের বামপন্থীরা, সৃজনরা কেন গল্প বলে উড়িয়ে না দিয়ে এই মুহূর্তে অনুপ্রবেশ নিয়ে আন্দোলনে নামবে না? ওপেন ফোরামে নিঃসন্দেহে এই প্রশ্ন আমার থাকবে। যাই হোক, আমার পরের বক্তা সাহিত্যিক তিলোত্তমা মজুমদার। নমস্কার। অনুপ্রবেশকারী আছে নেই, ব্যাপারটা অনেকটা ভৌতিক অস্তিত্বের মতো এখানকার আলোচকদের কথা অনুসারে। কিন্তু আমি ডাক্তার কুণাল সরকারের বক্তব্যকে অনুসরণ করে বলতে চাইছি যে ডেমোগ্রাফিক চেঞ্জ, সেটাকে অস্বীকার করা যাবে কি করে? আমরা আমাদের পরিপার্শ্ব দেখতে পাচ্ছি, উপলব্ধি করতে পারছি। আমরা বুঝতে পারছি যে আমাদের চারপাশে, এই পশ্চিম বাংলায়, সকলেই এই ভূমির সন্তান নন। তাদের সংস্কৃতিতে এবং
আরও অন্যান্য পদ্ধতিতে। এছাড়াও নানান রকমভাবে বহু অপরাধপ্রবণ মানুষ বারবার ধরা পড়ছেন যারা বাংলাদেশ থেকে এসেছেন। কথা হচ্ছে যে অনুপ্রবেশকারী কেউ তাকে প্রথমত বিএসএফ একেবারে নির্জলাভাবে সম্পূর্ণ সঠিকভাবে কাজ করে, একটুও তারা দুর্নীতিপরায়ণ নয়, একথা ভাবার কোনো কারণ নেই। কারণ ভারতবর্ষের একেবারে মাথা থেকে পা পর্যন্ত বিভিন্ন স্তরের কর্মী, নেতা এবং সাধারণ মানুষের বিরাট একটা অংশ দুর্নীতিগ্রস্ত। সুতরাং বিএসএফের ফাঁক গলে অনুপ্রবেশ ঘটতে পারে না, এটা বিএসএফ কর্তা প্রেস ডেকে ঘোষণা করলেও আমার মনে হয় সেটা সম্পূর্ণ বিশ্বাস করাটা প্রচণ্ডভাবে বোকামি। দ্বিতীয়ত হচ্ছে যে অনুপ্রবেশ করে, একটু আগেই সুমন বলছিলেন যে এই যে জ্যোতি বসু বলেছিলেন যে সারা ভারতবর্ষে ছড়িয়ে যাচ্ছে, এই সারা ভারতবর্ষে ছড়িয়ে যাওয়াটা আজকের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে কতটা সাংঘাতিক একটা বিপরীত এবং ক্ষতিকারক জায়গায় নিয়ে গিয়েছে আজকের এই পরিযায়ী শ্রমিকদের প্রতি যে দেখা যাচ্ছে পীড়ন বা অন্যায়ভাবে তাদেরকে ধরা, তাদেরকে অত্যাচার করা, যা শোনা যাচ্ছে যে বাংলায় কথা বললেই নাকি বিজেপি শাসিত রাজ্যগুলিতে ঘাড় ধরে নিয়ে চলে যাচ্ছে, 1.5 বছরের বাচ্চাকেও নাকি সেখানে ছাড় দেওয়া হচ্ছে না, এবং নানান রকমের সোশ্যাল মিডিয়ায় নানান রকমের ভিডিও প্রচারিত হচ্ছে। এগুলো সত্যতা কেউ যাচাই করছে না, এবং শুধুমাত্র বাংলায় কথা বললে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, এটা চূড়ান্ত অসাংবিধানিক একটি কর্ম। তার কারণ বাংলা আমাদের রাষ্ট্র স্বীকৃত ভাষা, সেই ভাষায় যে কেউ ভারতের যে কোনো প্রান্তে কথা বলতে পারে, পুলিশের কোনো এখতিয়ার নেই যে বাংলা ভাষায় কথা বলছে বলে তাকে ধরে জেলে পুরে দেওয়ার। এবং যদি সত্যি এই ঘটনা ঘটে থাকে, আমি জানি না, হয়তো নিশ্চয়ই ঘটেছে, যখন আপনারা এতজন বলছেন যে হ্যাঁ ঘটেছে, তো ঘটেছে, তাহলে কেন রাজ্য সরকার বীরভূমে ভাষা আন্দোলন করে এই পরিযায়ী শ্রমিকদের যারা ধরা পড়ছেন শুধু বাংলা ভাষা বলছেন বলে তাদের কি উপকার হবে? তারা কি এখানে কলকাতার রাস্তায় কিংবা বীরভূমের রাস্তায় রবীন্দ্রনাথের ছবি নিয়ে বাংলা ভাষা বাঁচাও বললে তাদেরকে ছেড়ে দেওয়া হবে? তাদেরকে বিশ্বাস করা হবে? আজকে বাংলার যে পরিপার্শ্ব, অর্থাৎ বাংলার একটা বিরাট অংশ, এবং বাংলা শুধু নয়, উত্তর পূর্ব ভারতের একটা বিরাট অংশ হচ্ছে আমাদের সংলগ্ন প্রতিবেশী যে দেশ বাংলাদেশ, তাদের সঙ্গে সংযুক্ত সীমান্ত আছে, আমাদের একটা বিরাট সীমান্ত আছে, এবং এই সীমান্ত পেরিয়ে বাংলার মাধ্যমে সবচেয়ে বেশি অনুপ্রবেশ করা সহজ। এবং দেখুন অনুপ্রবেশ কারা বেশি করছে? যে দেশ ভারতের থেকে অনেক বেশি পিছিয়ে রয়েছে সেই দেশের লোক। আমাদের সঙ্গে চীনেরও সীমান্ত আছে, চীন থেকে তো কই দলে দলে লোক ভারতবর্ষে আসছে না থাকতে, অনুপ্রবেশ করছে না, কারণ চীন এমন একটা দেশ তারা নিজেদের স্বয়ং সম্পূর্ণ করে তুলেছে। তাহলে যারা এদেশে অনুপ্রবেশ করছে তারা, তাদের প্রাথমিক পরিচয়টা হচ্ছে, মনে রাখুন, তারা হচ্ছেন অপরাধী, তারা অন্যায় করছেন, তারা নিজের দেশকে ভালো না বেসে, নিজের দেশের দুর্বলতাকে কাঁধে না তুলে তারা অন্যের দেশে অন্যায়ভাবে প্রবেশ করছেন এবং আমার আপনার রুটি রুজি অক্সিজেনে ভাগ বসাচ্ছেন অন্যায়ভাবে। শুধু তাই নয়, তারা দেশের নিরাপত্তায় আঘাত হানছেন। একটু আগে সুমনও সে কথা উল্লেখ করেছেন। এদের মধ্যে, এই অনুপ্রবেশকারীদের মধ্যে অপরাধী, এরা তো অনুপ্রবেশকারী মানেই অপরাধী, তার সঙ্গে তারা হয়তো দেশে কোনো অপরাধ করে এসেছেন, তারা হয়তো প্রচণ্ড জঙ্গি মনোভাবাপন্ন মৌলবাদী, যারা এসে আমাদের সামাজিক যে ভারসাম্য সেটাকে নষ্ট করছেন। এদেরকে আমরা আমাদেরই প্রতিনিধি, নির্বাচিত প্রতিনিধিরা শুধুমাত্র ক্ষমতা বলে, শুধুমাত্র ভোটের অনেক বেশি ভোট পাবেন এই লোভে, এবং যারা ধরুন একেবারে পঞ্চায়েত স্তর থেকে যদি ধরি, যে এখানে বসবাস করছেন, যে একটা সার্টিফিকেট লাগে, সেই সার্টিফিকেটটাও অনায়াসে পাওয়া যায় পয়সা দিলে,
এবং অনায়াসে একজন অনুপ্রবেশকারী কিছু টাকা দিয়ে ওই সার্টিফিকেট জোগাড় করে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, যা যা আমাদের লাগে আইডেন্টিটির জন্য, সমস্তটা তারা পেয়ে যেতে পারেন এবং অরিজিনাল। সবসময় তাদের ডুপ্লিকেট নেওয়ার দরকার হয় না, তাদের জাল নেওয়ার দরকার হয় না। তাহলে শস্যের মধ্যেই তো ভূতটা লুকিয়ে রয়েছে। দুর্নীতি একেবারে গোড়ায়, দুর্নীতি একেবারে মগডালে। তো গোড়া থেকে মগডাল পর্যন্ত আপাদ মস্তক যেখানে দুর্নীতিতে ভরা, সেখানে আমরা কিভাবে বুক ঠুকে বলবো যে না অনুপ্রবেশ ঘটছে না? না, আমাদের চারপাশে যারা আছেন সবাই এই ভূমির সন্তান, তারা প্রত্যেকেই এদেশে জন্মেছেন এবং এদেশেই লালিত পালিত হয়ে আসছেন কয়েক প্রজন্ম ধরে। না, ভুল। বহু বহু জবরদখলকারী, বহু বহু ভুয়ো পরিচয়পত্রধারী আমাদের মধ্যে রয়েছেন এবং তাদেরকে প্রশ্রয় দেওয়া মানে আপনি দেশের প্রতি অন্যায় করছেন, দেশবাসীর প্রতি অন্যায় করছেন, রাজ্যের প্রতি, রাজ্যবাসীর প্রতি অন্যায় করছেন। এবং এটার সঙ্গে আরও যেটা অবিচ্ছেদ্যভাবে জড়িত, যে আজকে কেন বাঙালিকে বাইরের রাজ্যে, বাঙালি শ্রমিকদের বাইরের রাজ্যে বিশ্বাস করা হচ্ছে না, কেন তাদের সন্দেহের চোখে দেখা হচ্ছে? বাংলা থেকে শ্রমিকরা তো আজকেই প্রথম যাচ্ছেন এমনটা নয়, বহু বছর ধরেই যাচ্ছেন। সিপিএমের আমল থেকে বেকার সমস্যা চূড়ান্ত, তখন থেকেই তারা বাইরে যাচ্ছেন। আমরা জানি যে ব্রেন ড্রেন হয়েছে, এখন লেবার ড্রেনও তখন থেকেই চলছে। তো তখন তো এই প্রশ্ন আসেনি, আজকে কেন এসছে? ভেবে দেখুন, তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর প্রথম একেবারে খোলাখুলিভাবে যেটা করেছিল সেটা হচ্ছে মুসলিম তোষণ, মেরুকরণ, ধর্মীয় মেরুকরণ, যেটা অত্যন্ত অন্যায় এবং সংবিধান বিরোধী কাজ। কারণ ভারতবর্ষ একটি সেকুলার কান্ট্রি, ধর্মনিরপেক্ষ দেশ, এবং এই দেশে যারা সংখ্যালঘু তারা সুরক্ষিত এবং তাদের সংবিধান রক্ষা কবচ দিয়েছে। যেখানে যেখানে সংখ্যালঘু নির্যাতন হয়েছে তার বিরুদ্ধে সারা দেশ জুড়ে প্রতিবাদ হয়েছে বারবার। এবং তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসে যে মুসলিম তোষণকে একেবারে সাংঘাতিকভাবে আঁকড়ে ধরল শুধুমাত্র মুসলিম ভোটকে কুক্ষিগত করবার জন্য, এবং দেখাতে চাইল যে তারা মুসলিমদের কত ভালো চায়, সেটা যে সম্পূর্ণ একটা ভুল প্রতিশ্রুতি এবং আমি বলবো সেটা প্রতারণা। তার ফল আজকে পাচ্ছেন এই পরিযায়ী শ্রমিকরা, যদি তারা বাংলা ভাষার জন্য এইভাবে নির্যাতিত হয়ে থাকেন। এবং এর ফলে, এই মেরুকরণের ফলে আজকে এই বিগত অনেকগুলো ঘটনা আমাদের ভারতবর্ষের ইতিহাসে হয়েছে। বাবরি মসজিদ ধ্বংস হয়েছে, ইন্দিরা গান্ধী হত্যার, এবং আরও বহু ঘটনা যেগুলির মধ্যে দিয়ে নানান রকম জাতি দাঙ্গা, রক্তে ভেসে যেতে পারত বাংলা, কিন্তু তাকে আটকানো হয়েছে, তাকে সেই ভারসাম্য রক্ষা করা করেছে সিপিএম গভর্নমেন্ট। এবং সেই সময় কোনো রকম জাতিদাঙ্গা, ধর্মবিরোধী কাজকর্ম করা হয়নি, শক্ত হাতে তা দমন করা হয়েছিল বা নিয়ন্ত্রণ করা হয়েছিল। আজকে মেরুকরণের ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে এই যে হিন্দু মুসলিম আমাদের মধ্যে যে একটা খুব সুন্দর সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, সেখানে ভাঙন ধরেছে। আমরা পরস্পরকে আর বিশ্বাস করতে পারছি না, ভেবে দেখুন। এবং এটা সাংঘাতিক একটা বিষপূর্ণ পরিস্থিতি, যার ফলাফল আমরা মুর্শিদাবাদে দেখেছি। আজকে কেন এত বছর বাদে, আজকে ক্ষমতায় আসার এত বছর পরে কেন আমাদের তৃণমূল নেত্রী এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রকাশ্যে বলতে হয় আমিও ব্রাহ্মণের মেয়ে? আপনি ব্রাহ্মণের মেয়ে, তো তাতে সমাজের কি উপকার, কি লাভ, কার লাভ? কেন এবার গোটা ব্যাপারটা হয়ে যাচ্ছে রাজনৈতিক ফায়দা তোলার একটা রাস্তা, যেখানে মুসলিম তোষণের পর কোথাও গিয়ে মনে হচ্ছে যে আরে এই মেরুকরণের ফলে তো হিন্দুরা আমাদের হাতছাড়া হয়েও যেতে পারে। বিজেপি বলে একটা দল ভীষণ রকম হিন্দু করছে, তো তাদেরকে হাতে নিতে গেলে তখন তাহলে ব্রাহ্মণত্ব থেকে শুরু করে, জগন্নাথ থেকে শুরু করে, নারায়ণ শিব থেকে শুরু করে সমস্ত কিছুই হাতে নেওয়া দরকার। এটা প্রতারণা ছাড়া কি আপনারা বলবেন, কি বলবেন? আজকে দেখুন যে সমস্ত বাইরে যাওয়া শ্রমিক আজকে বিপন্ন,
আমাদের মুখ্যমন্ত্রী কি বলেছেন, আচ্ছা ওদের যদি কোথাও যাবার না থাকে ওদেরকে ফিরিয়ে নিয়ে এসো বাংলায়, আমরা ওদের থাকার জায়গা দেব, আমাদের কর্মশ্রী প্রকল্পে ওদেরকে আমরা কাজ দেব, আমরা ওদের স্বাস্থ্যসাথী দেব, অর্থাৎ তাদের সুরক্ষা বলয়ে তিনি ঢেকে দেবেন বা তার গভর্নমেন্ট ঢেকে দেবেন। এটাও একটা মিথ্যে প্রতিশ্রুতি। তার কারণ আজকে যদি তার কর্মশ্রী প্রকল্প এতই সফল, তাহলে কেন উত্তরবঙ্গ থেকে একটা 11 বছরের ছেলেকে কলকাতায় কাজ করতে আসতে হয় এবং তাকে চাবুক পেটা হতে হয়? আজকে যদি তার কর্মশ্রী প্রকল্প এতই সফল, তাহলে কেন উত্তরবঙ্গে নারী পাচার চক্র চলছে এই রকম রমরম করে? চা বাগানগুলো বন্ধ, চা বাগানের নারী শ্রমিকরা বিভিন্ন জায়গায় পাচার হয়ে যাচ্ছেন, তাদের কাজের লোভ দেখিয়ে টোপ দিয়ে নিয়ে কোথায় তাদের কোন ব্যবসায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে, কেউ তার খবর রাখে? তার কর্মশ্রী প্রকল্প এতই সফল, তাহলে যে পরিযায়ী শ্রমিকদের এই লোভ দেখানো হচ্ছে, এই টোপ দেওয়া হচ্ছে, এবং ঠিক বিধানসভা ভোটের আগে দেওয়া টোপ, তারাও কিন্তু প্রতারিত হবেন। কারণ আমরা জেনে গেছি, আমরা বুঝে গেছি যে এই কর্মশ্রী প্রকল্প, এই বিভিন্ন শ্রী প্রকল্পের সম্পূর্ণ শ্রী নেই। এখানে অনেক কুশ্রিতা আছে, অনেক বিশ্রী আছে, যা আমাদের গিলতে হচ্ছে, আমাদের সহ্য করতে হচ্ছে। বাঙালির আত্মপরিচয়কে সংকটের জায়গায় নিয়ে গিয়েছে এই সরকার, এবং আজকে এই যে বাংলা ভাষাকে সামনে রেখে বাঙালি অস্মিতাকে নাকি তুলে ধরা হচ্ছে। আমার বিশ্বাস যে বিগত 50 বছরে বা তার চেয়েও বেশি, বিগত 75 বছর ধরেও যদি আমরা দেখি, বাংলাভাষী মানুষ তার ভাষার জন্য বারবার প্রমাণ দিয়েছে যে তারা তাদের ভাষাকে ভালোবাসে এবং ভাষার জন্য তারা প্রাণ দিতেও পিছপা হয় না। আজকে বাংলাদেশ তা প্রমাণ করেছে, অর্থাৎ আমাদের পূর্বতন পূর্ব পাকিস্তান তা প্রমাণ করেছে, শিলচর তা প্রমাণ করেছে। আমি জানি না, প্রয়োজন হলে পশ্চিমবঙ্গ হয়তো তা প্রমাণে এগিয়ে আসবে। কিন্তু এই একটা জিগির তুলে বাংলা ভাষা গেল বলে, যেখানে আসল সত্যটা তা নয়, আসল সত্যটা হচ্ছে বাংলার সংস্কৃতি এবং আর্থিক ভিত্তি আপনারা ভেঙে দিয়েছেন। তার কোথাও কিছুমাত্র যে সংহতি ছিল তাকে নষ্ট করেছেন, যতটুকু অর্থনৈতিক সম্ভাবনা ছিল তাকে নিঃশেষিত করেছেন, এবং নিঃশেষিত করার ফলে আপনাদের সামনে একটাই জিনিস বাকি আছে, সেটা হচ্ছে জাত্যভিমানকে উস্কে দিয়ে ভোটে জেতা। সেটা বাঙালি যদি সমর্থন করবে বলে আমি অন্তত আশা করি না। আমার বিশ্বাস যে বাঙালিকে যেভাবে আপনারা টাকা বিলিয়ে একেবারে গরিব মানুষ থেকে শুরু করে সব মেয়েদের থেকে শুরু করে বিভিন্নভাবে নানান রকম প্রকল্পে ক্লাবগুলোকে টাকা দিয়ে বাঙালিকে আপনারা কাঙালি করে দিয়েছেন। ছড়ার কথা বলছিল না সুমন, এই আমিও একটা ছড়া বললাম, বাঙালিকে কাঙালি করে দেওয়া। ধন্যবাদ। ধন্যবাদ তিলোত্তমা।